আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। আমাদের বাংলা প্রথম পত্রে আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বাংলা প্রথম পত্রের 100টি এমসিকিউ সমাধান একটি ক্লাস নিয়েছিলাম, যেখানে আমরা বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ এই 100টি এমসিকিউ সলভ করেছিলাম। পাশাপাশি ওই এমসিকিউ রিলেটেড অনেক তথ্য আমরা দেখেছিলাম। ঠিক তেমনই ক্লাস আজকেও 100টি এমসিকিউ সলভ করব। বিগত দিনগুলোতে যে এমসিকিউ সলভ করেছিলাম তার চেয়ে সম্পূর্ণ আলাদা আরো 100টি এমসিকিউ সলভ করব। এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব এমসিকিউ গুলো আর ঠিক কোন অংশ থেকে এসেছে, সেই অংশগুলো আমরা একটু রিভাইজ দিব। তো আশা করি সবাই খুবই ভালো আছো। আমরা ক্লাস শুরু করবো, যেহেতু 100টা এমসিকিউ অনেক সময় লাগবে। আমরা কথা না বাড়িয়ে শুরু করব। আমাদের প্রথম এমসিকিউ যেটা ছিল, আমি আবারও বলে দিই, আজকের ক্লাসে আমরা কবি পরিচিতি থেকে বেশ কিছু এমসিকিউ পাবো। আর এই এমসিকিউ গুলো থাকবে একদম বইয়ের ভিতরের তথ্য থেকে বা কবিতার শব্দ অর্থ থেকে বেশ এমসিকিউ থাকবে। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো তোমরা উত্তর করবা। তাহলে উত্তর করলে দেখতে পাবা তুমি যে আসলে তোমার কতটুকু হচ্ছে, কি ভুল হচ্ছে, আর পরে তো জানতেই পারছো যে কি ভুল হচ্ছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, কোন সত্যটা অনেক সময় ভুলে থাকা হয়? আমরা প্রশ্নের লাইন দেখার সাথে সাথে কিন্তু আমাদের মাথায় আসলে আসতে হবে যে প্রশ্নটা কোথা থেকে এসেছে। এটা আমাদেরকে কিন্তু আগে বুঝতে শিখতে হবে। এই প্রশ্নটা কিন্তু এসেছে মানব কল্যাণ থেকে। কি থেকে এসেছে? মানব কল্যাণ। মানব কল্যাণেরই একটা লাইন, কিন্তু এটা মানব কল্যাণ প্রবন্ধের একটা লাইন এটা। মানব কল্যাণ, তো মানব কল্যাণের কিছু বেসিক তথ্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যেটা কে লিখেছেন? আবুল ফজল। আবুল ফজল। আর এটা কিন্তু মানবতন্ত্র প্রবন্ধে প্রকাশিত হয়। এই তথ্যগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে, কারণ হুটহাট একটা প্রশ্ন আসতে পারে। যেমন ঢাবিতে আমরা প্রতিবারই দেখি কোন একটা প্রবন্ধ বা গল্পের লাইন দিয়ে বলে উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্ভুক্ত, এই টাইপ প্রশ্ন কিন্তু আসে। তো কোন সত্যটা আমরা অনেক সময় ভুলে থাকা হয় বা ভুলে থাকি? মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদার সত্য, নাকি মর্যাদার স্বীকৃতি দানের সত্য, নাকি মানবিক চিন্তার সত্য, নাকি সামাজিক পরিণতির সত্য? সঠিক উত্তর কি হবে? তো আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে ফেসবুকে আমাদের সাথে কারা যুক্ত আছো। তোমরা ফেসবুকে অনেকেই উত্তর করো, আমরা একটু ফেসবুকের দেখি যে আমাদের সাথে আসলে আজকে কারা যুক্ত আছো। রিয়াজ উত্তর করেছো এ, সুরাইয়া উত্তর করেছো এ, বিনতে জান্নাত বরসা উত্তর করেছো ক। দেখো, প্রথম প্রশ্নের উত্তর তোমরা মোটামুটি সবাই ক দিয়েছো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কারোরই আসলে হয় নাই। উত্তর কোনোভাবেই কি হবে না? ক হবে না। উত্তর কোনটা হবে? উত্তর হবে 4 নাম্বারটা, সামাজিক পরিণতি। প্রশ্নটা আবার খেয়াল করো যে কোন সত্যটা অনেক সময় ভুলে থাকা হয়। সামাজিক পরিণতির সত্যটা ভুলে থাকা হয়। ঠিক কোথায় আছে লাইনটা আমরা একটু দেখি। দেখো, বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার কিংবা চাটুকার বানাতে পারা যায়, কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসনে। অর্থাৎ তুমি বল প্রয়োগ করে মানুষকে জি ভাই জি ভাই বলাইতে পারবা, তারে দিয়ে চাটুকারিতা করাইতে পারবা, জি আপনি মহান। কিন্তু তাকে কি করতে পারবা না? তাকে আসলে মানব মর্যাদার আসনে বসাইতে পারবে না। কারণ যার জন্ম থেকেই যে চাটুকারিতা শিখতেছে, তার দ্বারা আসলে মর্যাদাবান হওয়া কোনোভাবেই সম্ভব না। সব কর্মের সাথে শুধু ব্যক্তিগত সম্পর্ক থাকে তা না, তার সামাজিক পরিণতি বা সোশ্যাল কনসিকুয়েন্সও অবিচ্ছিন্ন। যেহেতু সব মানুষই সমাজের অঙ্গ, তাই সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে কি? সামাজিক পরিণতি। এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয়। কোন সত্যটা? এই যে সব রকম কল্যাণেরই বা কর্মেরই কি আছে? সামাজিক পরিণতি। এই সামাজিক পরিণতি বিষয়টা সব সময়ই ভুলে থাকা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 4 নাম্বার। দেখো, কেউই কিন্তু আসলে এটা সঠিক উত্তর দিতে পারে নাই। সবাই মোটামুটি ক বলেছে, হয় নাই। পরবর্তী প্রশ্নে যাই আমরা। এটা সঠিক উত্তর কি হবে তাহলে? সামাজিক পরিণতি। 2 নম্বর প্রশ্ন, কোন বিষয়টির জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নাই? কোন বিষয়টার জন্য? মহৎ প্রতিভাদের দেখার জন্য, নাকি মানবিক চিন্তার উত্তরাধিকারদের দেখার জন্য, নাকি মানব কল্যাণের অবমাননাকর পদ্ধতি দেখার জন্য, নাকি মানব কল্যাণের কুৎসিত ছবি দেখার জন্য? এই প্রশ্নটাও কিন্তু আমাদের মানব কল্যাণ থেকে নেওয়া হয়েছে। তোমরা উত্তর করো যে এটার উত্তর আসলে কি হবে। তোমাদের থেকে আমরা উত্তর নিব। এটার উত্তর কি এ হবে, নাকি বি হবে, নাকি সি, নাকি ডি? কোনটা হবে? বর্ষা উত্তর করেছো ডি। হাবিবা মিম উত্তর করেছো 4। হ্যাঁ, এটা মোটামুটি সবাই উত্তর করেছে সঠিক। এটার উত্তর 4 নম্বরই হবে, মানব কল্যাণের কুৎসিত ছবি দেখার জন্য। দেখো, প্রথম দিকে কিন্তু বলা আছে, আসল কথা মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না। এহেন মানব কল্যাণের কুৎসিত ছবি দেখার জন্য কি দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখলেই তা দেখা যায়। কারণ আমরা মানব কল্যাণ বলতে কি বুঝি?
খালি তার জৈবিক চাহিদা বা জীববৃত্তি মেটানোটাই, তাকে দুমুঠো ভাত দিলেই আমরা মনে করি মানব কল্যাণ, কিন্তু এটা দ্বারা আসলে মানব কল্যাণ হয় না। মানব কল্যাণ হতে গেলে তাকে কি করতে হবে? তাকে আত্মমর্যাদাবান হিসেবে গড়ে তুলতে হবে, তাকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। শুধু 2 পয়সা দান খয়রাত করে তাকে একবেলা খাওয়াইলেই কি সেটা মানব কল্যাণ হয় না। পরবর্তী প্রশ্ন, সে সম্পদ অকিঞ্চিৎকর নহে, কোন সম্পদের কথা ইঙ্গিত করা হয়েছে এখানে? কোন সম্পদ আসলে অকিঞ্চিৎকর নয়? অকিঞ্চিৎকর শব্দের অর্থ কি? অপর্যাপ্ত নয় বা স্বাভাবিক না, অস্বাভাবিক একটা বিষয় বলতেছে। কল্যাণীর পাশে থাকতে পারা, নাকি কল্যাণীর সাথে দেখা করতে পারা, নাকি মৃত্যুঞ্জয়কে বিয়ে করা, নাকি মৃত্যুঞ্জয়ের হৃদয় জয় করা? দেখি 3 নম্বরে তোমরা কে কে উত্তর দিচ্ছ। 1 নম্বরে উত্তর ভুল করলো, 2-এ অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 3 নম্বরে উত্তর কোনটা হবে? কল্যাণীর পাশে থাকা, নাকি কল্যাণীর সাথে দেখা করতে পারা, নাকি মৃত্যুঞ্জয়কে বিয়ে করা, নাকি মৃত্যুঞ্জয়ের হৃদয় জয় করা? তাহাসিনুল ইসলাম উত্তর দিয়েছে 3-এর ঘ। আদিনুল উত্তর দিয়েছে ডি। হাবিবাডি, হ্যাঁ 3-এর উত্তর হবে কি? মৃত্যুঞ্জয়ের হৃদয় জয় করা। দেখো, আমরা দেখি গল্পে কিন্তু কোথায় ছিল এই অংশে, বিলাসী যখন মারা গেছিল তখন কি করতেছিল? অনেকেই হাসাহাসি করেছিল, কারণ তারা কি বিলাসী আর মৃত্যুঞ্জয়ের ভালোবাসাটা ভালোভাবে গ্রহণ করতে পারে নাই। বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিলেন তাহারা কি সাধু গৃহস্থী এবং সাধী গৃহিণী, অক্ষয় সতীলোক তাহারা সবাই পাইবেন, তা আমিও জানি। কিন্তু সেই সাপুড়ের মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তিল তিল করিয়া জয় করিতেছিল, কেমন জয়? তার হৃদয় জয় করার কথা বলা হয়েছে। তাহার তখনকার সেই গৌরবের কণামাত্র হয়তো আজই ইহাদের কেউ চোখে দেখেন নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটি তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করিয়া করার আনন্দটা তুচ্ছ নয়, সে সম্পদ অকিঞ্চিৎকর নহে। তাহলে কোন সম্পদের কথা বলা হয়েছে? মৃত্যুঞ্জয়ের হৃদয় জয় করার কথা বলা হয়েছে। হ্যাঁ, এটার টপিক হচ্ছে বিলাসী। পরবর্তী প্রশ্নে যাব আমরা। কোন কথা শুনলে মানুষ অবাক হবে? যদিও এই প্রশ্নটার স্পেসিফিক উত্তর এখানে নেই, তার একটু পাশে সিমিলার উত্তর এখানে আছে, যদিও এখানে সঠিক উত্তরটা নাই। এখন তোমরা উত্তর দাও যে আসলে কোনটা হতে পারতো বা কোনটা হবে এখানে। অন্য পাপের কথা, নাকি নিচু জাতকে বিয়ে করার কথা, নাকি উদারতার অভাবের কথা, নাকি পরস্পরের শত্রুতার কথা? এই প্রশ্নটাও কিন্তু বিলাসী থেকে নেওয়া হয়েছে। বিলাসীতে কিন্তু এই বিষয়টা আছে যে কোন কথা শুনলে মানুষ অবাক হবেন। দেখি এটার উত্তর করো। 3-এ সাইমন নাহার উত্তর করেছে ডি। হাবিবা উত্তর করেছে 4-এর বি। 4-এর বি উত্তর করেছো। আয়েশা ইসলাম উত্তর করেছে 4-এর এ। তার মানে আমরা দুইটা উত্তর পেয়ে গেছি, অন্য পাপ আর নিচু জাতকে বিয়ে করার। তাহসিনুল বলেছে 4-এর ঘ। দিনুজ্জামান বলেছে 4-এর এ। 4-এর সঠিক উত্তর দেখো এ বি সি, সবাই উত্তর করেছো। এখানে উত্তর হবে বেসিক্যালি C নাম্বার। তো সি এর চেয়ে আসলে ভালো উত্তর হতে পারতো, তাও একটু দেখাই দেখো। আপনারা মনে করিবেন না পল্লী গ্রামে উদারতার একান্ত অভাব, মোটেই নয়, বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন। তাহলে কোনটা শুনলে অবাক হয়ে যাইবে? এই ঔদার্য প্রকাশ করার কথা। কিন্তু এটা যেহেতু নাই, উদারতার কথা আমরা সেজন্য উত্তর নিচ্ছি। দেখো কোন ক্ষেত্রে এটার ঔদার্যের কথা বলা হয়েছে? যখন মৃত্যুঞ্জয় অসুস্থ মানুষ তাকে বিলাসী সেবা করছে, কিন্তু সমাজ এটা ভালোভাবে নিচ্ছে না। ঠিক অপর দিকে আমরা দেখতে পাই কি, যে প্রাতঃস্মরণীয় মুখোপাধ্যায় মহাশয়ের পুত্রবধূ কি করছে? খুব খারাপ কাজে লিপ্ত হচ্ছে, কিন্তু সমাজ তাকে বাহবা দিচ্ছে। কারণ কি? সে যে ব্রাহ্মণদেরকে আনতেছে, এনে তাদেরকে খাওয়াচ্ছে, তাদেরকে টাকা পয়সা দিচ্ছে, এটা দেওয়ার কারণে সবাই বাহবা দিচ্ছে। কিন্তু কোনো পাপ কাজ না করেও কি হচ্ছে? বিলাসী আর মৃত্যুঞ্জয় সমাজে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসেবে উপস্থাপিত হচ্ছে। আহ, সাগর স্যার মেসেজ করেছেন যে সে জাহাজ থেকে ক্লাস দেখছে। তো সে বড়লোক মানুষ, সে 2 দিন পর পর ট্যুরে যায়, সে জাহাজ থেকে ক্লাস দেখছে। আউট অফ সিলেবাসের ক্লাস তো নেওয়া হয়েছে আয়শা ইসলাম। আমাদের সিলেবাস এইখানে ক্লাসে তুমি ফেসবুকে গেলেই পাবে, ফুল সিলেবাস থেকে ক্লাস নেওয়া হয়েছে। ফুল সিলেবাসের 50টা এমসিকিউ সলভ করা হয়েছে। আর সে ইউটিউবেও আছে, আমাদের ইউটিউবে গেলেই তুমি পাবে। ওখানে 50টা এমসিকিউ সলভ করা হয়েছে শর্ট সিলেবাসের বাইরে, শুধু ফুল সিলেবাস থেকে, শব্দ অর্থ এবং পাঠ পরিচিতির অংশ থেকে। ওকে, পরবর্তী প্রশ্নে যাই। নিচের কোনটি পরিহাসের বিষয়? পরিহাসের বিষয় কোনটা ছিল? এ প্রশ্নটাও বিলাসীতে আমরা পাবো। পরিহাসের বিষয় আসলে কি ছিল? ন্যাড়ার অনধিকার চর্চা, নাকি মৃত্যুঞ্জয়কে বিয়ে করা, নাকি মৃত্যুঞ্জয়ের হৃদয় জয় করা, নাকি বিলাসীর আত্মহত্যা? কোন বিষয়টা আসলে পরিহাসের ছিল? পরিহাসের বিষয় ছিল কোনটা? এটার উত্তর করো তোমরা অনেকেই। 4-এর সঠিক উত্তর করেছো, 5-এর উত্তর কোনটা হবে? পরিহাসের বিষয় কি ছিল? মাত্র কিন্তু এই অংশটা দেখালাম।
এই উত্তরটা কিন্তু মাত্রই দেখালাম আমরা। অনেকে উত্তর দিয়েছে পাশের ডি, হ্যাঁ। বিলাসীর আত্মহত্যায় কিন্তু অনেকের কাছে কি হলো, পরিহাসের বিষয় হলো। কারণ কি, হৃদয় জয় করার যে বিষয়টা, সমাজ এই জিনিসটা মেনে নিতে পারে নাই। বিলাসী আর মৃত্যুঞ্জয়ের ভালোবাসা তারা বুঝে নাই। দেখো, বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা কি অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। আমি প্রায় ভাবি এ অপরাধ হয়তো উহারা উভয়ই করিয়াছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামেরই ছেলে, পাড়া গায়ের তেলে জলেই তো মানুষ। ঢাবিতে একবার প্রশ্ন এসেছিল এই লাইন থেকে, যে পাড়া গায়ের, এখানে শূন্য স্থান ছিল, তেলে জলেই তো মানুষ। তোমরা যদি কেউ প্রশ্ন লাইন সলভ করে থাকো, এই প্রশ্নটা অবশ্যই পাবে। তবু অত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল, তাহাকে যে বস্তুটা সেটা কেউ একবার চোখ মেলিয়া দেখিতে পারে না, সেই বস্তুটা হচ্ছে এখানে ভালোবাসা। আর এই দুঃসাহসের কাজ বলতে কিন্তু মৃত্যুঞ্জয় আর বিলাসীর যে পরস্পরকে ভালোবেসে বিয়ে করাটাকেই কিন্তু দুঃসাহসের কাজ হিসাবে উপস্থাপন করা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, সবাই করে এতে দোষটি, এই প্রশ্নটাও বিলাসীতে আছে। সবাই করে দোষটি, এখানে আসলে কোন বিষয়ের কথা বলা হয়েছিল? সাপ ধরার কথা বলা হয়েছিল, নাকি অন্ন পাপ, নাকি শিকড় বিক্রির কথা বলা হয়েছিল, নাকি অনধিকার চর্চা? কোন বিষয়টার কথা আসলে বলা হয়েছিল? হ্যাঁ, 5-এর অনেকেই উত্তর দিয়েছে সঠিক উত্তর। 6-এর উত্তর কি হবে? রাফিয়া উত্তর বলেছে 6-এর সি, শিকড় বিক্রি। নবমী উত্তর কাছে 6-এর সি, হ্যাঁ 6-এর সঠিক উত্তর কি, শিকড় বিক্রি। দেখো, এই গল্পে, বিলাসী গল্পে কিন্তু আমরা বিলাসীর মধ্যে আত্মমর্যাদাবান চরিত্রেরও স্থান দেখতে পাই। বিলাসী গল্পে শিকড় বিক্রির পেশা সম্পর্কে বলা হয়েছে, যেটা কি ছিল এক প্রকার ভণ্ডামি। কিন্তু এই ভণ্ডামিটা কিন্তু বিলাসী মেনে নিতে পারতো না, কারণ তাদের তো টাকা পয়সার অভাব ছিল না, অযথা কেন মিছামিছি সে লোক ঠকাবে। দেখো, সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা কি ছিল? শিকড় বিক্রি করা। যা দেখাইবা মাত্র সাপ পালাইতে পথ পায় না, কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হয়। কি কাজ করতে হয়? যে সাপটা শিকড় দেখিয়া পালাইবে, তাহার মুখে একটা লোহার শিক পুরাইয়া বার কয়েক ছ্যাঁকা দিতে হয়। তারপর তাহাকে শিকড়ি দেখানো হোক বা একটা কাঠি দেখানো হোক না কেন, সে কোথায় পালাইবে তাহা ভাবিয়া পায় না। অর্থাৎ ওই শিকড়ের কিন্তু কোনো কার্যকারিতা নেই, কারণ সাপটার মুখে তো আগেই ছেঁচা দেওয়া হচ্ছে। সেজন্য তো ও কাগজ দেখানো হোক বা লাঠি দেখানো হোক বা শিকড় দেখানো হোক, ও আগে থেকেই পালাচ্ছে। তো এই ব্যবসাটা কি ছিল? একটা ভণ্ডামি ছিল। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো অমন করে মানুষ ঠকাইও না। মৃত্যুঞ্জয় কি বলিত? যে সবাই করে, এতে দোষ কি? কারণ সবাই এই শিকড় বিক্রির ভণ্ডামিটা করে, কিন্তু বিলাসী এটা করতে চায় না। বিলাসী কি বলতো, করুক গে সবাই, আমাদের তো আর খাবার ভাবনা নেই, আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাই। তো এই অংশে কিন্তু বিলাসীর মধ্যে যে আত্মমর্যাদাবান চরিত্র সে ছিল, সে যে একজন সৎ চরিত্রের অধিকারী ছিল, সেটা কিন্তু আমরা আসলে দেখতে পাই। পরবর্তী প্রশ্নে যাই আমরা। সে কি তেজ, সে কি গো, কোন রচনার উদ্ধৃতি এটা? এইটাই প্রশ্ন ঢাবিতে বিগত 3 বছরই আসছে। একটা করে চরণ দিয়ে বলে যে কোন রচনার উদ্ধৃতি। তো এটা কোন রচনায় আছে? এটা কি অপরিচিতায় আছে, নাকি বিলাসীতে আছে, নাকি মাসি পিসি, নাকি রেইনকোট? কোনটাতে আছে আসলে? অনেকেই সঠিক উত্তর দিয়েছো 6 নম্বর প্রশ্নের। ফারিয়া উত্তর দিয়েছো, রিয়াজ উত্তর দিয়েছো, সালেহা খাতুন উত্তর দিয়েছো, আইসা, হাবিবা বলেছো 7-এর সি, মাসি পিসি, গুড। এটার উত্তর কি হবে? মাসি পিসি। এটা কখন বলেছে? ওই যে মাসি আর পিসির যখন ঝগড়া বাঁধে, তখন মনে হয় কি একজন আরেকজনকে মনে হয় মেরেই ফেলবে, এমন একটা অবস্থা। দেখো, পিসি এ বাড়ির মেয়ে, এই তার বাপ, এ তার বাপের বাড়ি, মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে। তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবসময় অসহ্য লাগতো মাসির। ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তাদের, কিন্তু যখন ঝগড়া বাঁধতো তখন কি হতো? সবাই অবাক হয়ে যেত তাদের দেখে। কারণ কি, সে কি রাগ, সে কি তেজ, সে কি গো! মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে, এই বুঝি কাটে বটি দিয়ে। তাহলে এটা কিন্তু মাসি পিসিতে আমরা পাবো। আমরা পরবর্তী প্রশ্নে যাই। 8 নম্বর প্রশ্ন, দুই হতে পারে। কোন প্রসঙ্গে আসলে এই কথা বলেছে, দুই হতে পারে? দুইটা বিষয় আসলে ঘটতে পারে, কোন ক্ষেত্রে বলা হয়েছিল? এটা কি কৈলাস মিথ্যা কথা বলতে পারে, নাকি কানাই দলবল নিয়ে আবার আসতে পারে, নাকি সাপ বেশি থাকতে পারে, নাকি বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারে? কোনটা আসলে হতে পারে এখানে? পিডিএফটা শুধুমাত্র আসলে আমাদের পেইড ব্যাচের জন্যই দেওয়া হয়, বুঝছো। অনেকে উত্তর দিয়েছো। হাবিবা উত্তর দিয়েছো 8-এর সি, ফারিয়া উত্তর দিয়েছো, নবমী উত্তর দিয়েছো, গুড। এটা কি হবে? সাপ বেশি থাকতে পারে। দেখো, যখন গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল,
বিলাসী তো জন্মগত সাপুড়ে, সে তো সাপুড়ের ঘরে জন্ম, এসে জন্মগত সাপুড়ের কাজ করে আসছে। কিন্তু মৃত্যুঞ্জয় তো সদ্য সাপুড়ে হয়েছে, সে কিন্তু এই বিষয়গুলো খুব ভালো বুঝতো না। মৃত্যুঞ্জয় কি বললো ঘোড়ার বাড়িতে সাপ ধরতে গিয়ে? যে সাপ বেশি নাই, একটা হয়তো থাকতে পারে। যে এরা যে বললো একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখায় কি বলিল, বলল দেখছো না বাসা করেছিল। মৃত্যুঞ্জয় কহিল কাগজ তো ইঁদুরেও আনতে পারে। বিলাসী কহিল দুই হতে পারে, কিন্তু দুটো আছে আমি বলছি। দুটো আছে বলতে কি, সাপ দুটো আছে সেই কথাটাই বিলাসী বলছে। তাহলে সঠিক উত্তর কি হবে? 3 নম্বরটা, সাপ বেশি থাকতে পারে। পরবর্তী প্রশ্নে যাব আমরা, 9 নম্বর প্রশ্নে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে, কোন সময়ে এমন অনুভূতি হয়? কোন সময় আসলে এই অনুভূতি হয়? এই প্রশ্নটা কিন্তু অপরিচিত থেকে নেওয়া হয়েছে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে কোন সময়ে হয়? যখন পরস্পরের হৃদয় জয় করিবার পর, নাকি কল্যাণীকে দেখার পর, নাকি কল্যাণীর কণ্ঠ শুনতে পাবার পর, নাকি গল্প শোনার পর? কোন সময় পর আসলে এটা হয়? হাবিবা উত্তর দিয়েছে 9-এর ডি, আব্দুল মালেক উত্তর দিয়েছে 9-এর সি। দেখা যাক 9-এর উত্তর কোনটা হয়। দেখি অন্যরা কি উত্তর দিচ্ছে। আমাদের 9-এর উত্তর কিন্তু হবে 4 নম্বরটা, গল্প শোনার সময়। ডি উত্তর হবে সঠিক উত্তর। মোয়াজও সঠিক উত্তর দিয়েছো, সঠিক উত্তর ডি হবে। দেখো, যখন ট্রেনে যাই কল্যাণীর সাথে কিন্তু 2-3 জন মেয়েও থাকে, তারা কি করে দেখো, তারা গল্প শুনে। এ গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুধা কণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যেন শোনা হইয়া ওঠে। অর্থাৎ গল্পটা ইস্যু না, কল্যাণী খুব ভালো করে কথা বলতো, তার কণ্ঠস্বরটা খুব সুন্দর, এজন্য মেয়েরা শুনতে পছন্দ করতো আর কি। মেয়েটির সমস্ত শরীর মন যেন একবারে প্রাণে ভরা, তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া উঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে, তখন গল্প নয় তাহাকেই শোনে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে, এই যে অংশটা, তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে, এই অংশ থেকে কিন্তু প্রশ্নটা নেওয়া হয়েছে। তাহলে সঠিক উত্তর হবে 4 নম্বর। অনেকে এটা ভুল করেছে, এটা সঠিক উত্তর কি হবে? গল্প শোনার সময় হবে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। চঞ্চল কালের তারপরে ড্যাশ হৃদয়ের উপর ড্যাশ ফুটিয়াছ। এটাই প্রশ্ন ঢাবিতে আসতে পারে। ঢাবিতে একবার এসেছে, এটাই প্রশ্ন আসতে পারে। তো এটা অপরিচিতা থেকে নেওয়া হয়েছে। অপরিচিতা গল্প যদি তোমরা ভালো করে পড়ে থাকো, তোমরা সবাই অপরিচিতা ভালো করে পড়েছো আমি জানি, সবাই গল্পটাই ভালো করে পড়ো। এখন এটা উত্তর করে, এটার উত্তর আসলে কোনটা হবে? A B C D কি হবে? এটার উত্তর কি হবে? হারিয়া উত্তর দিয়েছো ডি। দেখা যাক বাকিরা কি উত্তর দিচ্ছে। আচ্ছা, এটার উত্তর আমাদের ডি হবে। এখানে হয় এটা A B C কিছুই হবে না, এটার উত্তর কি হবে? ডি হবে। দেখো, ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য অপূর্ব তুমি, চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ। অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতা এতটুকু দাগ পায় না। এখান থেকে নেওয়া হয়েছে, এই অংশ থেকে আসলে এটা নেওয়া হয়েছে। তো উত্তর তাহলে কি হবে? ডি হবে। অনেকেই এটা উত্তর করেছো, অনেকেই আবার পারো না এটার উত্তর। যাই হোক, সমস্যা নেই, আমরা যেটা না পারবো আমরা সে অংশটা শিখে নিব। পরের অংশে আসি আমরা। দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নহে। এ- এখানে কার দুঃখের কথা বলা হয়েছে? কার দুঃখটা আসলে তুচ্ছ করে দেখানো উদ্দেশ্য নয় লেখকের? লেখক এখানে কার দুঃখের প্রতি ইঙ্গিত করেছে? এখানে কি অনুপমের দুঃখের কথা বলা হয়েছে, নাকি কল্যাণীর দুঃখের কথা বলা হয়েছে, নাকি আহ্লাদের দুঃখ, নাকি উত্তর কোনোটিই নয় আসলে? কার দুঃখের কথা বলা হয়েছে? কার দুঃখের কথা বলা হয়েছে? উত্তর করো দেখি। 11 উত্তর কি হবে? 11-এর উত্তর কোনটা হবে? 10-এ অনেকেই সঠিক উত্তর দিয়েছিলেন, নাইম, সৌরভী, সালেহা, নানজিম। 11 উত্তর করেছে রাফিয়া, মোহতাহিরা। 11-র উত্তর করেছে হাবিবা ডি। গুড, উত্তর ডি হবে। দেখো, এই লাইনটা নেওয়া হয়েছে মূলত বিলাসী গল্প থেকে। বিলাসী গল্পে একটা মেকি প্রতিভক্তির উদাহরণ দেওয়া আছে। মেকি প্রতিভক্তি কোন জায়গায়?
ওই যে ন্যাড়ার একজন আত্মীয়ার কথা বলা আছে যে তার স্বামী মারা গেলে প্রথমে শোকের আবেগে কি বলতেছিল, তার সাথে সমরণে যাইতে চায়, সে আর বাঁচতে চায় না, তার স্বামী বেঁচে নাই, সে আর বাঁচতে চায় না। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যখন ন্যাড়া তাকে বললো যে তুমি এখানে বসো, আমি মানুষ ডেকে নিয়ে আসি, তার সৎকারের জন্য তো মানুষ দরকার হবে, তখন আবার সে কি বললো যে ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না। তাহলে কি হলো, সে এতক্ষণ ভালোবাসার কথা বলতেছিল যে সে তার সাথে সমরণে যাইতে চায়, অথচ তার লাশের পাশে বসে থাকতে পারতেছে না। এটা কি ছিল, একটা নিছক ভণ্ডামি ছিল, মেকি প্রতিপত্তি ছিল, সে বিষয়টাই কিন্তু এখানে বলা আছে। দেখো, কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নহে, কিংবা তাহা খাঁটি নয় এ কথাও বলা আমার অভিপ্রায় নয়। কার দুঃখ? ওই যে যারার যে আত্মীয়া, সে আত্মীয়ার কথা বলতেছে। কিংবা একজনের ব্যবহারে তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল, তাহা নয়। কিন্তু এমন আরো অনেক ঘটনা জানি, যাহার উল্লেখ না করিয়াও আমি একথা বলিতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকারে এই ভয়টাকে কোনো মেয়ে মানুষ অতিক্রম করতে পারে না। অর্থাৎ তৎকালীন সমাজে বিয়েটা জাস্ট একটা সামাজিক রীতিতে কনভার্ট ছিল। জাস্ট বিয়ে হয়েছে কর্তব্য জ্ঞানের জোরে, একসাথে থাকতেছে, সমাজ কি বলবে এই জন্য একসাথে থাকছে, কিন্তু পরস্পরের প্রতি ন্যূনতম ভালোবাসা তাদের মধ্যে ছিল না। পরবর্তী প্রশ্নে যাই আমরা। এমন তো আর শুনি নাই কোন প্রসঙ্গে বলা হয়েছে? নিচু জাতের হাতে ভাত খাওয়া, নাকি নিচু জাতকে বিয়ে করা, নাকি অপরিচিত কণ্ঠস্বর, নাকি জাত বিসর্জন? এই যে অনেকেই খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছো 11 নম্বর প্রশ্ন। এখন 12 নম্বর উত্তর করো, 12 নম্বর উত্তর কি হবে? 12 নম্বরের উত্তর আসলে কি হবে? হুম, তাহাসিনুল বলেছ 12-র গ। সুন্দর উত্তর করেছো। গুড। হ্যাঁ, রাফিয়া উত্তর করেছো 12-র সি। হ্যাঁ, 12-র কি উত্তর হবে? 12-র উত্তর হবে সি। দেখো, যখন ট্রেনে একটা অপরিচিত কণ্ঠস্বর অনুপম শুনে, অনুপম কিন্তু জানতো না ওটা কল্যাণী, কিন্তু সে কিন্তু জাস্ট ওই কণ্ঠস্বরের প্রেমে পড়ে যায়। পরবর্তীতে না হয় পরিচয় হলো যে ওটা কল্যাণী, কিন্তু সে কিন্তু প্রথমে জানতো না যে ওটা আসলে কল্যাণী। দেখো, এমন সময়ে সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শীঘ্রই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম, বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনি করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটাকে কেবল মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলিয়া ওঠে কি, এমন তো আর শুনি নাই। সে কি এই কণ্ঠস্বরের প্রেমে পড়ে গেছে। প্রেমিক পুরুষ ছিলেন আমাদের অনুপম। পরবর্তী প্রশ্নে যাব আমরা। 12টা প্রশ্ন শেষ হলো, 13 নম্বর প্রশ্ন। এদেশে কোন ধরনের লোকের অভাব নেই? বিভক্তিকরণের মনোভাব নিয়ে চলাচল করে এমন ব্যক্তি, এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে দান মনে করে এমন ব্যক্তি, অবমাননাকর পদ্ধতিকে বাহবা দেয় এমন ব্যক্তি, পরনির্ভরশীল ব্যক্তি। এটার সঠিক উত্তর কোনটা হবে? 12 অনেকেই সঠিক উত্তর দিয়েছে, মেহেদি, শাহরিয়ার, ফাইজুন, হাবিবা উত্তর দিয়েছে 13-র খ। দেখা যাক 13 সঠিক উত্তর কি হচ্ছে, বাকিরা দেখা যাক কি উত্তর দেয়। হাবিবা উত্তর দিয়েছে 13-র খ, মেহেদি উত্তর দিয়েছে 13-র সি, নুসরাত 13-র বি, সুরভি 13-র খ। 13-র সঠিক উত্তর হবে সি, অবমাননাকর পদ্ধতিকে বাহবা দেয় এমন ব্যক্তি। বি হবে না, কোন কনটেক্সটে হবে আমি দেখাই এখানে। দেখো, মানব কল্যাণ স্বয়ম্ভু বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না। স্বয়ম্ভু মানে কি? জন্মগতভাবে কারোর মধ্যে মানব কল্যাণ নিয়ে কেউ মানব কল্যাণ করতে পারবে এটা নিয়ে কেউ জন্মগ্রহণ করে না। এটা জন্ম থেকে আসে না। তুমি পারস্পরিকতার মাধ্যমে বা তুমি যে সমাজে গড়ে উঠবা, যে পরিবারে গড়ে উঠবা, সেখান থেকে তোমার মধ্যে আস্তে আস্তে ডেভেলপ হবে এটা। প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত, তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সম্পর্কযুক্ত। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজনের মতো মানব মর্যাদার অবমাননা করা এক পদ্ধতি না হয়ে যায় না, যা আমাদের দেশ আর সমাজে হয়েছে। আর এসবকে বাহবা দেওয়ার এবং এসব থেকে বাহবা কুড়ানোর লোকেরও অভাব নেই। তাহলে কোনখান থেকে বাহবা দেওয়ার কথা বলা হয়েছে? এই যে অবমাননাকর যে পদ্ধতি আছে, মানব কল্যাণ কি, অবমাননাকর যে পদ্ধতির কথা বলা হয়েছে, সেই পদ্ধতিকে বাহবা দেওয়ার মতো মানুষের কি অভাব নেই, বা বাহবা কুড়ানোর মতো মানুষেরও কি অভাব নেই। তাহলে উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে সি নাম্বার। সি নাম্বার, ওই তো অনেকেই সঠিক উত্তর দিয়েছে। পরবর্তী প্রশ্ন যাই আমরা। আমরা এবার পড়বো হচ্ছে 14 নম্বর প্রশ্ন। নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা ফুটে উঠেছে কোন চরণে? প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে? সোনার তরী থেকে। সোনার তরী আমরা সবাই খুবই ভালো পারি। দেখি এটা উত্তর করি।
তার উত্তর কি হবে? কোন জরনে আসলে নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা ফুটে উঠেছে? ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, কোনো দিকে নাহি চাই, এখন আমারে লহ করুণা করে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। রিয়াজ উত্তর দিয়েছে 14 ডি, মোহতাহিরা উত্তর দিয়েছে ডি, হাবিবা উত্তর দিয়েছে ঘ। গুড। এই তো সবাই ভালো উত্তর দিয়েছে। এটা উত্তর কি হবে? 4 নাম্বার হবে শূন্য নদীর তীরে রহিণীপুরী। দেখো, শূন্য নদীর তীরে রহিণীপুরী, এটার যে ব্যাখ্যা বইয়ে দেওয়া আছে, নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ কি লিখেছেন? মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি ও অবহেলার মধ্যে। সোনার তরী নিয়ে আমার সোনার ধান লইয়া যায়, খেয়া পারে কিন্তু আমাকে লয় না। অর্থাৎ কি, ব্যক্তি মানুষকে গ্রহণ না করলেও কি ব্যক্তি মানুষের কর্মকে সনাতনী গ্রহণ করে। অর্থাৎ মানুষের মৃত্যুর বিপরীতে তার কর্মের অমরতার বিষয়টাই এই কবিতায় ফুটে উঠেছে। এ প্রশ্নে কি হবে? শান্তির ঝর্ণার মতো বেয়ে বেয়ে আসে, ঝরে পড়ে, ঝরে ঝরে পড়ে অবিশ্রান্ত করুণায়। কথাটি কাকে ইঙ্গিত করে বলা হয়েছে? রহিমা, জমিলা, খালেক ব্যাপারী, মজিদ? এইটার উত্তর কি হবে? শান্তির ঝর্ণার মতো বেয়ে বেয়ে আসে, ঝরে পড়ে অবিশ্রান্ত করুণায়। রিয়াজ উত্তর দিয়েছে 15 ডি, সুরভি ঘ। গুড। এটার উত্তর কি হবে? এটার উত্তর মজিদি হবে। 4 নাম্বার উত্তর হবে মজিদ উত্তর হবে। দেখো, যখন সভা হচ্ছিল কার জন্য? ওই যে বুড়ার বিচার করা হবে, অর্থাৎ তাহের কাদের রতনের যে বাবা আছে তার বিচার যখন করা হবে, সেই বিচারের সভার একটা আলোচনা কিন্তু এখানে আছে। সভা নিঃশ্বাস রুদ্ধ করে রাখে, লোকেরা বোঝেও না ঠিক কোথা দিয়ে যাচ্ছে ব্যাপারটা। তবে বিভ্রান্ত বুড়োটার পারে চেয়ে সমবেদনা হয় না, বরঞ্চ তাকে দেখে মনে হয় এখন বিদ্বেষ আর ঘৃণা আসে। ও যেন ঘোর পাপী, পাপের জ্বালায় এখন ছটফট করছে, তোজকের লেলিহান শিখা যেন তাকে স্পর্শ করছে। এইটাই প্রশ্ন আমরা একটা পাবো, এই যে দোজখের লেলিহান শিখা স্পর্শ করছে, তো কাকে স্পর্শ করছে? স্পর্শ করছে তাহের কাদেরের বাপকে। তার বিচার করার জন্যই কিন্তু আসলে সবাই বসেছে। হঠাৎ রিজু হয়ে বসে মসজিদ চোখ বোঝে, তারপর সে বিসমিল্লাহ পড়ে আবার কেরাত শুরু করে। মুহূর্তে বিহি মধুর হয়ে ওঠে তার গলা, শান্তির ঝর্ণার মতো বেয়ে আসে, ঝরে ঝরে পড়ে অবিশ্রান্ত করুণা। এখান থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে। এখানে কিন্তু এই পার্ট থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসতে পারে। প্রথমত, দোজখের লেলিহান শিখা যেন স্পর্শ করছে তাকে, এখানে তাকে বলতে বোঝানো হয়েছে তাহের কাদেরের বাবাকে। আর এই যে শান্তির ঝর্ণার মতো বেয়ে আসে, এই কথা দ্বারা আসলে বোঝানো হয়েছে মজিদকে। অনেকেই সঠিক উত্তর দিয়েছো 15 নম্বর প্রশ্ন। এখন আমরা 16 নম্বর প্রশ্নে আছি। মানুষের মাঝে রয়েছে এক ড্যাশ ও ড্যাশ সম্ভাবনার বীজ। প্রশ্নটা নেওয়া হয়েছে মানব কল্যাণ থেকে। মানব কল্যাণ প্রবন্ধের একটা লাইনে এটা আছে। এটা উত্তর কি হবে? অদম্য, অসীম, অদম্য, অনন্ত, অনন্ত, অদম্য, অসীম, অনন্ত। বাঁকা ভঙ্গিতে বসে থাকা, বাঁকা ভঙ্গিতে। মজিদ খুবই ভণ্ড মানুষ ছিল, তাই না? দেখি এটার উত্তর কি হবে। রিয়াজ উত্তর দিয়েছে 16 ডি। রিয়াজ অনেক দ্রুত উত্তর দেয়, খুবই ভালো ছেলে। ফারিহা উত্তর দিয়েছ ঘ, হাবিবা উত্তর দিয়েছ ঘ, নুসরাত উত্তর দিয়েছ ডি, সানজিদা হাবিবাও অনেক দ্রুত উত্তর করে। মেহেদি উত্তর দিয়েছ ডি। হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ডি, অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ। দেখো, দেখতে মানুষও একটি প্রাণী মাত্র, কিন্তু ভেতরে মানুষের মধ্যে রয়েছে কি? অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ। এখান থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে। যে সম্ভাবনার স্ফুটনের সুযোগ দেওয়ার ক্ষেত্র রচনা আর তাদের সাহায্য করাই শ্রেষ্ঠতম মানব কল্যাণ। সেটা তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কোনো রকম অপমান অবমাননার পথে হতে পারে না। না হবে না, বাদ পড়ে গেছে। পরেরটা, একটি কবিতা শিল্প সার্থক হয়ে ওঠার পূর্ব শর্ত কি? একটি একটি কবিতা শিল্প সার্থক হয়ে ওঠার পূর্বশর্ত আসলে কি? ছন্দের যথাযথ ব্যবহার করা, বা মাত্রার যথাযথ ব্যবহার করা, বা অলংকারের যথাযথ ব্যবহার করা, নাকি চিত্রকল্পের যথাযথ ব্যবহার করা? তোমরা কি কেউ বলতে পারবা যে এই 17 নম্বর প্রশ্নটা কোন কবিতা বা গল্প থেকে নেওয়া হয়েছে? 17 নম্বর প্রশ্নটা কোন কবিতা বা গল্প থেকে নেওয়া হয়েছে, বলতে পারবা কেউ? হ্যাঁ, অনেকেই 17 উত্তর করেছো। খুবই সুন্দর। এখন বলো তো যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে।
আয়েশা উত্তর দিয়েছো ডি, সানজিদা ডি, নুসরাত জাহান ডি, আব্দুল্লাহ উত্তর দিয়েছো গ, রাতিন উত্তর দিয়েছো বি। আচ্ছা, এটা উত্তর, এটা নেওয়া হয়েছে কি কিংবদন্তির, আমি কিংবদন্তির কথা বলছি, কিংবদন্তির কথা বলছি থেকে নেওয়া হয়েছে। কিংবদন্তির যদি তুমি পাঠ পরিচিতি অংশ পড়ো তাহলে তুমি এটা পেয়ে যাবে, পাঠ পরিচিতি পড়লে এখান থেকে হুবহু কমন। দেখো, একটি কবিতা শিল্প সার্থক হয়ে ওঠার পূর্ব শর্ত হচ্ছে চিত্রকল্পের যথাযথ ব্যবহার করা। দেখো, একটি কবিতার শিল্প সার্থক হয়ে ওঠার পূর্ব শর্ত হলো হৃদয়স্পর্শী চিত্রকল্পের যথোপযুক্ত ব্যবহার। হৃদয়স্পর্শী চিত্রকল্প কি? যে কবিতা শুনতে জানে না, যে কবিতা শুনতে জানে না, বারবার আমি কিন্তু এক কথা বলতেছি আসলে। চিত্রকল্প হলো এমন সব, কি চিত্রকল্প বলতে কি বোঝায়? শব্দ ছবি যা কবি গড়ে তোলে এক ইন্দ্রিয়ের কাজ অন্য ইন্দ্রিয়ের সাহায্যে করিয়ে দিয়ে কিংবা একাধিক ইন্দ্রিয়ের সম্মিলিত আশ্রয়ে, আর তা পাঠক হৃদয়ের সংবেদনা জাগায় ইন্দ্রিয়াতীত বোধের প্রকাশ সূত্রে। চিত্রকল্প নির্মাণের আরেকটি সত্য হলো অভিনবত্ব। এটা এসেছে কোথা থেকে? আমি কিংবদন্তির কথা বলছি কবিতার পাঠ্য পরিচিতি অংশ থেকে। যারা পড়ো না একটু পড়ে নিবা, অনেকের কাছে এই অংশটা নতুন মনে হচ্ছে, এটা কিন্তু বইয়ে আছে। তার মন স্বামীর তুলনায় বিপরীতমুখী। কার মনের কথা বলা হয়েছে? এই প্রশ্নটা নেওয়া হয়েছে লাল সালু থেকে। কার মন এখানে? জমিলার মন, নাকি তানু বিবির মন, নাকি আমিনার মন, নাকি রহিমার মন? কার মনের কথা এখানে বলা হয়েছে আসলে? আঠারো উত্তর কি হবে? হ্যাঁ, এটা একাডেমিকের ক্লাস। এটা কি না, এটা একাডেমিকের ক্লাস না রে ভাইয়া, এটা এডমিশনের ফাইনাল রিভিশন ক্লাস। ফার্স্ট পেপারের একটু রিভিশন দিচ্ছি আমরা। আমরা আগেও 100টি এমসিকিউ সলভ করেছি, পাশাপাশি ফুল সিলেবাসের 50টা এমসিকিউ সলভ করেছি, আর আজকেও আমরা ফুল সিলেবাস ওই যে শর্ট সিলেবাসের 100টি এমসিকিউ দেখবো। 18 অনেকেই এ উত্তর দিয়েছো, অনেকেই গ উত্তর দিয়েছো, অনেকেই ডি উত্তর দিয়েছো। হাবিবা একটা বাকি ছিল গ, হাবিবা গ উত্তর দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে সব উত্তর বুঝছো। কেউ ক বলছো, কেউ খ, কেউ গ, কেউ ঘ, আর কোনো অপশনই আসলে এখানে বাদ নাই। মানে দেখো, তোমরা আর 2 দিন পর পরীক্ষা, কিন্তু সহজ সহজ প্রশ্ন নিয়েও তোমরা কতটা কনফিউজড হয়ে যাচ্ছ যে আসলে কি উত্তর হবে। এর উত্তর কি হবে? ম্যাক্সিমাম ভুল উত্তর দিয়েছে, এটার উত্তর হবে কি? ডি নাম্বার, রহিমাই উত্তর হবে। উত্তর কি হবে? রহিমা। রহিমা সম্পর্কে আমরা একটু জানি, সে মোহাম্মদনগরের গ্রামের মেয়ে। সে মজিদের প্রথম স্ত্রী ছিল, স্বামীর একান্ত অনুগত এবং স্বামীর গৌরবে গর্বিত ছিল। লেখকের মতে রহিমা ছিল ঠান্ডা ভীতু মানুষ। ঠান্ডা হবে এখানে। তার মন কি ছিল? স্বামীর তুলনায় বিপরীতমুখী। সে খোদাকে ভয় পায় এবং মাজারকে ভয় পায়। খোদাকে ভয় পায় এবং মাজারকে ভয় পায়। পরবর্তী প্রশ্নে যাব আমরা। নিচের কোনটি ইন্দ্রিয় গ্রাহ্য অনুসর্গ? ইন্দ্রিয় গ্রাহ্য অনুসর্গ কোনটি? কিংবদন্তি, নাকি পূর্বপুরুষ, নাকি জননীর আশীর্বাদ, নাকি কৃষকের ফলানো শস্য? এই প্রশ্নটাও নেওয়া হয়েছে কিংবদন্তির কথা বলছি থেকে। কিংবদন্তির কথা বলছি থেকে এই পাঠ পরিচিতি অংশ। কিংবদন্তির পাঠ পরিচিতি যদি কেউ ভালো করে পড়ো তাহলে তুমি এটা উত্তর করতে পারবা, না পড়লে তুমি এটা কোনোভাবেই উত্তর করতে পারবা না। তোমার কাছে মনে হয় যে প্রশ্ন অনেক কঠিন, কিন্তু তুমি যদি ভালো করে পড়ো তাহলে তুমি এটা উত্তর করতে পারবা। 19-এর অনেকেই উত্তর দিয়েছো ডি। গুড। এই তো সবাই ডি উত্তর দিয়েছো, খুবই ভালো। এটা কি উত্তর হবে? এটা হবে হচ্ছে কৃষকের ফলানো শস্য। দেখো, কবি যখন বলেন কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, তখন এই ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়াতীতের দোতনায় সঞ্চরিত হয়। নিবিড় পরিশ্রমে কৃষকের ফলানো শস্য একান্তই ইন্দ্রিয় গ্রাহ্য একটি অনুসর্গ। তাহলে ইন্দ্রিয় গ্রাহ্য অনুসর্গ কোনটি? কৃষকের ফলানো শস্য। গুড, এটা সবাই কম বেশি সঠিক উত্তর দিয়েছো। 20 নম্বর প্রশ্নে আসি আমরা। আমরা 19টা প্রশ্ন সলভ করেছি। আমরা কিন্তু টোটাল 100টি এমসিকিউ সমাধান করব। আর আশা করি আমরা যখন এমসিকিউ সমাধান করছি, আমরা কিন্তু ওই অংশে যে তথ্যগুলো আছে আমরা কিন্তু রিভিশন দেওয়ার চেষ্টা করছি। শুধু যে আমরা এমসিকিউ সলভ করছি তা কিন্তু না, আমরা কিন্তু বইয়ের অনেক তথ্য কিন্তু শেষ করলাম আজকে। 100টা এমসিকিউ এর ক্ষেত্রে আমরা অনেক তথ্য দেখব। নবাবের সর্বাধিক বিশ্বাসী ব্যক্তি আসলে কে ছিল? এটা একটা সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন এমন থাকবে দু একটা। হাবিবা উত্তর দিয়েছো 20-এর ক, রিয়াজ উত্তর দিয়েছো 20-এর সি। পাবা পাবা, যে বলতেছো ক্লাস, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয় রিলেটেড ক্লাস পাবা। বিশ্ববিদ্যালয়ের কোর্সের প্যাটার্ন অনুযায়ী ক্লাস পাবা। একটু ধৈর্য ধরো, যেহেতু ঢাবির পরীক্ষাটা আগে, ঢাবির পরীক্ষাটা হয়ে যাক।
দেন তুমি বাকিগুলো পাবা। ঢাবির পরীক্ষাটা হয়ে যাক, বাকি ক্লাসগুলো নেওয়া হবে ইনশাল্লাহ। এখানে নবাবের সর্বাধিক বিশ্বস্ত ব্যক্তি বা বিশ্বাসী ব্যক্তি ছিল আসলে মীর মর্দান। মীর মর্দান কি ছিল? নবাবের সবচেয়ে বিশ্বাসী ব্যক্তি ছিল, মোহনলাল না, হবে হচ্ছে মীর মর্দান। মীর মর্দান হবে। পরবর্তী প্রশ্নে আসি আমরা। 21 নম্বর প্রশ্ন। কবিতা ও সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে কবি কাদের কথা নিয়ে আসেননি? কাদের কথা নিয়ে আসেননি, এই নিটা খেয়াল কইরো। দেশের কথা, নাকি মায়ের কথা, নাকি বোনের কথা, নাকি পরিবারের কথা? কাদের কথা আসলে নিয়ে আসেননি? কাদের কথা নিয়ে এসেছেন এটা কিন্তু ইস্যু না, প্রশ্ন কিন্তু করা হয়েছে যে কাদের কথা আসলে উনি নিয়ে আসেননি। 21-এ হাবিবা উত্তর দিয়েছে ক। সানজিদা ক, দেশের কথা। গুড। এই যে সঠিক উত্তর কি হবে? দেশের কথা। দেখো কি বলা আছে, বাংলার ভূমিজীবী অনার্য কৃতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস, কবিতা ও সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে কবি নিয়ে আসেন মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা। উনি কিন্তু কি দেশের কথা কিন্তু উনি নিয়ে আসেননি। পরবর্তী প্রশ্ন, 22 নাম্বার। শত্রুদের ভীরু কাপুরুষতার পরিচয় পাওয়া যায় কোন চরণে? কোন চরণের মধ্য দিয়ে আসলে শত্রুরা যে ভীরু ছিল, কাপুরুষ ছিল, তার পরিচয় আমরা পাবো? আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, পিঠে রক্ত জবার মতো ক্ষত, আমি বিচলিত স্নেহের কথা বলছি। কোন চরণের মধ্য দিয়ে আসলে কাপুরুষতার পরিচয় পাওয়া যায়? উত্তর করো দেখি। এটার উত্তর কি হবে? 22-এ অনেকেই উত্তর দিয়েছে গ। সি উত্তর দিয়েছে হ্যাঁ, এটা হবে কি পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এটার ব্যাখ্যা দেখো বইয়ে কি লেখা আছে। পিঠে রক্ত জবার মতো ক্ষত, মানুষের উপর অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে। সেই অত্যাচারের আঘাত যে এখনো তাজা রয়েছে তা বোঝাতেই রক্ত জবার প্রসঙ্গ ব্যবহৃত হয়েছে। আরো লক্ষণীয় আঘাত হয়েছে পিঠে, অর্থাৎ কি শত্রুরা ভীরু কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করেছে, কিংবা বন্দী কৃতদাসের উপর ঝাঁপিয়ে পড়েছে। মুক্ত মানুষের সঙ্গে সম্মুখ লড়াইয়ের বিরচিত সাহস তারা দেখায়নি। তাহলে এই চরণ দ্বারাই আমরা কি দেখতে পাই? তারা যে ভীরু কাপুরুষ ছিল সেটার পরিচয় কিন্তু আমরা পাই। পরবর্তী প্রশ্নে যাব আমরা। 23 নাম্বার। আসন্ন বিপদের আশঙ্কা প্রকাশিত হয়েছে কোন চরণে? কোন চরণ দ্বারা আসলে আসন্ন বিপদের আশঙ্কা প্রকাশিত হয়েছে? আমি কবি এবং কবিতার কথা বলছি, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, একটি উজ্জ্বল জানালার কথা বলছি, নাকি আমি বিচলিত স্নেহের কথা বলছি? সবগুলো প্রশ্নই কিন্তু নেওয়া হয়েছে টেক্সট বুকের শব্দ অর্থ থেকে, এই টাইপ প্রশ্নগুলা। কি উত্তর হবে আমাদের এটা? ABCD। দেখো আমাদের উত্তর হবে কি, আমি বিচলিত স্নেহের কথা বলছি। দেখো বিচলিত স্নেহ কি? বিচলিত স্নেহ বলতে কি বোঝায়? আপনজনের উৎকণ্ঠা, মুক্তি প্রত্যাশী মানুষের আসন্ন বিপদের আশঙ্কায় তাদের স্বজনরা উদ্বিগ্ন হন, ভালোবাসার শঙ্কা একসঙ্গে মিশে যায়। তো বিচলিত স্নেহ দ্বারা কি আসন্ন বিপদের আশঙ্কা ফুটে উঠেছে। 69-এর গণ অভ্যুত্থান কত দফার ভিত্তিতে গড়ে উঠেছিল? 6 দফা, 11 দফা, 21 দফা, নাকি ক ও খ? কোনটা উত্তর হবে? উত্তর কোনটা হবে? 23-এর অনেকেই সঠিক উত্তর দিয়েছো, 24-এর উত্তর কি হবে? 24-এর উত্তর কোনটা হবে? সালেহা উত্তর দিয়েছো 11 দফা, 24-এর A। নওমি উত্তর দিয়েছে 24-এর A। আয়েশা উত্তর দিয়েছো ডি। রিয়াজ দিয়েছো ডি। দেখো এটা কি হবে, ক আর খ হবে, দুইটাই হবে, ডি নম্বর উত্তর হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত 6 দফা ও ছাত্রদের 11 দফার ভিত্তিতেই কি গড়ে উঠেছিল মূলত 69-এর গণ অভ্যুত্থান? এখানে শুধু 6 দফা ছিল না, বা শুধু 11 দফা ছিল না, দুইটা সম্মিলিত প্রয়াস ছিল। এই আন্দোলনে পুলিশের গুলিতে কে কে মৃত্যুবরণ করেন? আসাদুজ্জামান মৃত্যুবরণ করেন, মতিউর রহমান মৃত্যুবরণ করেন, ডক্টর শামসুজ্জোহা মৃত্যুবরণ করেন, প্রমুখ ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করেন। দেশমাতৃকার প্রতি বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে কোন রচনায়? কোন রচনার দ্বারা দেশমাতৃকার প্রতি বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে? এটা কি ফেব্রুয়ারি 1969, নাকি কিংবদন্তির কথা বলছি, নাকি 18 বছর বয়স, নাকি রেইনকোট? 25-এর উত্তর কি হবে?
এই প্রশ্নগুলো কিন্তু পাঠ পরিচিতি অংশ থেকে নেওয়া হয়েছে। তোমরা যদি পাঠ পরিচিতি ভালো করে পড়ো বা তোমার পড়া থাকে, তাহলে তুমি খুব সহজে উত্তর করতে পারবা। 25-এ কেউ উত্তর করেছো ক, আয়শা উত্তর করেছো বি, রনি এ, আশালতা এ। এটা কি হবে? ফেব্রুয়ারি 1969 হবে। দেখো, ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি কবি শামসুর রহমানের আহ, নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি 1969 দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। কবিতাটিতে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। তাহলে দেশমাতৃকার প্রতি ভালোবাসা সংবর্ধিত হয়েছে কোন কবিতায় বা কোন রচনায়? ফেব্রুয়ারি 1969। পরবর্তী প্রশ্নে যাব আমরা। পারিবারিক ও সামাজিক বন্ধন কোন কবির লেখনীর বৈশিষ্ট্য? কোন কবি তার লেখনীতে পারিবারিক ও সামাজিক বন্ধনের কথা এনেছেন? শামসুর রহমান নাকি রহমান হবে, আকার হবে এটা, নাকি আখতারুজ্জামান ইলিয়াস, নাকি আবু জাফর ওবায়দুল্লাহ, নাকি আবুল ফজল? কোনটা হবে এখানে? এখানে উত্তর কোনটা হবে? দেখি উত্তর করো। তোমরা অনেকেই লেখক পরিচিতি ভালো করে পড়ো না, এই বইয়ের লেখক পরিচিতি অংশটুকু কিন্তু ভালো করে পড়তে বলা হয়েছে। ভালো করে পড়লে এটার উত্তর করতে পারবা যারা পড়েছো। 26-এ অনেকেই ঘ বলেছো, ম্যাক্সিমাম মানুষজনই আবুল ফজল বলেছে। আমি জানতাম যে তোমরা ম্যাক্সিমামই আবুল ফজল বলবা। এর মধ্যে একজন শুধু একটু সঠিক উত্তর দিয়েছে, সে হচ্ছে আয়শা ইসলাম, সে বলেছে এ। বাকি সবাই কম বেশি ঘ বলেছো। সবাই ডি, গণহারে ডি, সবাই ভুল। এখানে কি আবুল ফজল হবে? না, হবে না। কি হবে? শামসুর রহমান হবে। শামসুর রহমান হবে। দেখো, শামসুর রহমান কি ছিলেন? গণতন্ত্রের পক্ষে ছিলেন, ছিলেন সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তার অকুণ্ঠ সমর্থন তার কবিতায় রয়েছে। এর পাশাপাশি তিনি কি নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। এটা কি ছিল ফেব্রুয়ারি 1969-এর শামসুর রহমানের কবি পরিচিতি অংশ থেকে? হ্যাঁ, রহমান হবে না, রাহমান হবে, আকার হবে, বুঝছো? আকার হবে। হুম। ওর যে রিয়াজের জিএসসির 1 নম্বর পাই নাই, ওর জন্য আমরা দোয়া করে দিই, ওর জন্য অ্যাডমিশনে ওই 1 নম্বর বেশি পাই এখানে। 27 নম্বর প্রশ্নে যাই আমরা। আপনি এখন কমান্ডার ইন চিফ, এখানে কাকে ইঙ্গিত করা হয়েছে? খুবই সহজ একটা প্রশ্ন, একদম সিরাজউদ্দৌলা নাটকের প্রথম দিকের অংশ, একদম প্রথম দিকের অংশ, একদম প্রথম দিকের অংশ কিন্তু। যখন একে একে সবাই পালাচ্ছিল, ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ, মনে পড়ে? একদম প্রথম দিকের অংশ। 27-এর সি, 27-এর গুড। 27-এর কি হবে? হলওয়েল হবে। 27-এর কি হবে? হলওয়েল হবে। খুব সহজ প্রশ্ন ছিল এটি। বলো, কবির ব্যাকুল অনুনয় প্রকাশ পেয়েছে কোন চরণের মাধ্যমে? কোন চরণের মাধ্যমে আসলে কবির ব্যাকুল অনুনয় প্রকাশ পেয়েছে? শব্দার্থে হুবহু দেওয়া আছে। এটা কি কোনো দিকে নাহি চাই, নাকি এখন আমারে লহ করুণা করে, নাকি শূন্য নদীর তীরে রহিনু পড়ি, নাকি বারেক ভিড়াও তরি কুলেতে এসে? 28-এর উত্তর কি হবে? 28-এর উত্তর কি হবে? অনেকেই উত্তর দিয়েছো ডি, সুমনা বলেছো বি, আয়েশা বলেছো সি। দেখো, বি, সি, ডি পেয়ে গেছি, কেউ ক বললেই হতো। এটার উত্তর কি হবে? বারেক ভিড়াও তরি কুলেতে এসে। এটার ব্যাখ্যায় দেখো দেওয়া আছে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে চিরায়ত শিল্পলোকের ঠাঁই পাওয়ার জন্য কৃষকরূপী কবির ব্যাকুল অনুনয় এখানে প্রকাশিত হয়েছে। তাহলে উত্তর কি হচ্ছে? 4 নম্বর। 29 নম্বর প্রশ্নে আমরা যাব। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, নারায়ণ সিং এর পরিচয় শনাক্ত করেছিল কে? কে ফাইনালি বুঝতে পারছিল যে এই রাইসুল জোহালা আসলে নারায়ণ সিং, আর সে ছিল সিরাজের গুপ্তচর? এই পরিচয় আসলে আইডেন্টিফাই কে করতে পারছিল ফাইনালি? ফাইনালি কার দ্বারা নারায়ণ সিং এর পরিচয় পাওয়া যায়, সেই ব্যক্তিটা কে ছিল? 29-এর উত্তর কি হবে? সে কি রায়দুল্লাহ ছিল, নাকি রাজবল্লভ ছিল, নাকি জগৎ শেঠ ছিল, নাকি মীর জাফর ছিল? রিয়াজ ডি উত্তর দিয়েছো, আয়েশা ডি উত্তর দিয়েছো।
লিজা বলেছে সি, না সি হবে না, এখানে সঠিক উত্তর হবে হচ্ছে মির্জাফর। মির্জাফর ফাইদ আলী বুঝতে পারে যে ওটা আসলে নারায়ণ সিং ছিল, আর নারায়ণ সিং কি রাইসুল জোহালার ছদ্মবেশ ধারণ করে ছিল। লাল সালু উপন্যাসে মরণযোগ্য যন্ত্রণা পাচ্ছে কে? মরণযোগ্য যন্ত্রণা আসলে কে পাচ্ছিল? সরুর বাপ পাচ্ছিল, নাকি হাসুনুর মা পাচ্ছিল, নাকি খেতানির মা, নাকি তাহেরের বাপ? কে পাচ্ছিল মরণ যন্ত্রণা আসলে কে পাচ্ছিল? অনেকেই 29-এ সঠিক উত্তর দিয়েছো। রিয়াজ বলেছো এ। গুড। উত্তর কি হবে? সোনুর বাপই হবে। সোনুর বাপ হবে। 30-এর এ রনি উত্তর দিয়েছো। গুড। 31 বলো। বর বরকত গাঢ় উচ্চারণে কি বলে? বরকত কি বলে? জয় বাংলা বলে, নাকি বাংলাদেশ জিন্দাবাদ, নাকি ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, নাকি বাংলাদেশ দীর্ঘজীবী হোক? কোনটা বলে বরকত? এটা কি ফেব্রুয়ারি 1969-এ? বরকত গাঢ় উচ্চারণে কি বলে? বরকত বলে কি ফোটে ফুল বাস্তবে বিশাল চত্বরে, দেখো। আর বরকত বলে গাঢ় উচ্চারণে এখনো বীরের রক্তে দুখুনি মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবে বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়। হরিত শব্দের অর্থ কি? সবুজ। সবুজ উপত্যকায়। সবুজ উপত্যকা বলতে কি? পূর্ব বাংলাকে বোঝানো হয়েছে। এই যে রিয়াজ উত্তর দিয়েছ, তাহসিনুল, নওমি উত্তর দিয়েছ, রনি উত্তর দিয়েছ। গুড। 32-এর উত্তর করো। আমি যাব, আমি সঙ্গে যাব, কার উক্তি? কে সঙ্গে যাবে, কার সঙ্গে যাবে বলো তো? তোমাদের কাছে দুইটা প্রশ্ন, কে যাবে আর একটা হচ্ছে কার সঙ্গে যাবে। এই দুইটা উত্তর করো। দেখি, একটু সময় দিলাম, 30 সেকেন্ড সময়। মূলত এখানে কে যাবে আর কার সঙ্গে যাবে, উত্তর করো। অনেকেই উত্তর দিচ্ছ ঘ। গুড। এবার বলো যে আসলে কার সঙ্গে যাওয়ার কথা বলা হয়েছিল। গুড। কি আমাদের সিরাজউদ্দৌলা যখন চলে যাচ্ছিল তখন কি বললো? লুৎফুন্নেসা তার স্ত্রী বললো কি আমিও যাব আপনার সাথে। তাহলে কে যাওয়ার কথা বলেছিল? লুৎফুন্নেসা। গুড। কার সঙ্গে? সিরাজের সঙ্গে। পরবর্তী প্রশ্ন। মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন? বাক্যে সমাজের কোন দিকটা প্রকাশিত হয়েছে? সমাজের হিংস্রতা প্রকাশিত হয়েছে, নাকি ন্যাকামি, নাকি অশুভ চেহারা, নাকি ধর্মীয় ভাবনা? কোন বিষয়টি আসলে প্রকাশিত হয়েছে এখানে? এই প্রশ্নটা বিলাসী থেকে নেওয়া হয়েছে। ওকে, বিলাসী থেকে। কিন্তু স্পেসিফিক ভাবে যদি আমি বলতে যাই, বিলাসী যদি তুমি পাঠ্য পরিচিতি অংশ ভালো করে পড়ো তাহলে উত্তর করতে পারবা, নচেত তুমি এটার উত্তর করতে পারবা না। পাঠ পরিচিতিতে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখি 33-এর উত্তর কে কি দিচ্ছ। 33-এর উত্তর কি হবে? হাবিবা বলেছে 33-এর গ। সুরভি বলেছে 33-এর গ। গুড। এই তো কি হবে? অশুভ চেহারা। এটা কিন্তু পাঠ পরিচিতি অংশ দেওয়া আছে যে সমাজের অনুদারতা, এই যে অনুদারতা, পাশাপাশি কি সমাজের অশুভ চেহারা, অশুভ চেহারা, এই জিনিসগুলা কিন্তু ফুটে উঠেছে বিলাসী গল্পে। পরবর্তী প্রশ্নে যাব আমরা। ও, এই প্রশ্নটা রিপিট হয়েছে যে আমি যাব সঙ্গে যাব কার হচ্ছে, এটা হচ্ছে লুৎফুন্নেসার। প্রশ্নটা রিপিটেড আসছে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসা কোন চরণে ফুটে উঠেছে? দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসা কোন চরণে আসলে আমরা দেখতে পাই? কোন চরণে দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসা ছিল? এটা কি আমি কবি এবং কবিতার কথা বলছি, নাকি সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, নাকি একটি উজ্জ্বল জানালার কথা বলছি, নাকি ভালোবাসা দিলে মা মরে যায়? 35-এর উত্তর করো। 34-এর প্রশ্নটা রিপিটেড ছিল এই জন্য আমরা সময় দিই না। 35 উত্তর করো। 35-এর উত্তর কি হবে? 35-এর উত্তর কি হবে? ভালোবাসা দিলে মা মরে যায়। রনি বলেছ ডি।
রাফিয়া, রিফাত জি। গুড। উত্তর কি হবে? ভালোবাসা দিলে মা মরে যায়। ভালোবাসা দিলে মা মরে যায়। মুক্তি বা স্বাধীনতার প্রয়োজনে কখনো আত্মোৎসর্গ অনিবার্য হয়ে ওঠে। দেশমাতৃকার মুক্তির জন্য ছেড়ে যেতে হয় মাকে, মা পরিবারকে ছাপিয়ে দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসাকে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ কি জানো, তুমি দেশমাতৃকাকে রক্ষা করতে হলে তোমার নিজের মাকে বিসর্জন দিতে হবে। কারণ তুমি যদি দেশমাতৃকাকে রক্ষা করতে নাই পারো, তাহলে তোমার মা টুডে অর টুমরো থাকতেছে না, সেও নিঃশেষ হয়ে যাচ্ছে। এই জন্য তোমার নিজের মাকে রক্ষা করতে গেলে আগে কি করতে হবে? তোমাকে দেশমাতৃকাকে রক্ষা করতে হবে। আর দেশমাতৃকাকে রক্ষা করতে যাওয়ার মানেই হচ্ছে নিজের মাকে ছেড়ে যাওয়া। পরবর্তী প্রশ্ন যাব আমরা। মহাকালের নিষ্ঠুরতা প্রকাশ পেয়েছে কোন চরণে? কোন চরণে আসলে মহাকালের নিষ্ঠুরতা প্রকাশ পেয়েছে? ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি, কোন দিকে নাহি চাই, এখন আমার লহ করুণা করে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। 36-এর উত্তর কি হবে? হ্যাঁ, ডি বলেছ, এ বলেছ, অনেকেই এ, অনেকেই ডি। এর পাল্লা কিন্তু ভারী হয়েছে। তা তোমরা অনেকেই এটা সঠিক উত্তর করেছো, অনেকেই আবার ভুল করেছো। এ, ডি। এর উত্তর কি হবে? উত্তর হবে এ নাম্বার, ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি। দেখো এখানে ব্যাখ্যায় দেওয়া আছে, ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি, সোনার তরীতে মহৎ সৃষ্টিরই স্থান সংকুলন হয় না। কেবল কি হয়? ব্যক্তি সত্তা ও তার কেবল কি মহৎ সৃষ্টির স্থান হয়, মহৎ সৃষ্টির স্থান হয়, কিন্তু ব্যক্তি সত্তা ও তার শারীরিক অস্তিত্বকে নিশ্চিন্ত ভাবে কি হতে হয়? মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। তাহলে উত্তর কোনটা হলো? ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি। অমিতাভকে জাহেল মূর্খ বলে অভিহিত করেছেন কে? কে আসলে অমিতাভকে বলেছিল জাহেল মূর্খ? কি রায়দুল্লাহ বলেছিল, নাকি রাজবল্লভ, নাকি জগৎ শেঠ, নাকি ঘসেটি? 36 উত্তর অনেকেই দিয়েছো, 37-এর উত্তর করো। 37-এর উত্তর কি হবে? হাবিবা বলেছে 37-এর ঘ। হাবিবা, ভুল হলো, হলো যে এটা তো হয় নাই। বাকিরা কি হবে? উত্তর কোনটা হবে? আয়শা বলেছো বি, তাও হলো না তো। বাকিরা আর কেউ? হারিয়া বলেছো ঘ। খ হয় নাই, এখনো সঠিক উত্তর পাই নাই। সুরভি হয় নাই, খ হবে না। মহাতিরা বলেছো গ, হয় নাই, কারোরই হয় না এখনো পর্যন্ত। সানজিদা মিম বলেছো সি। 37-এর সিও হবে না, ডিও হবে না, সি ডি বাদ, খ বাদ। উত্তর কি হবে? উত্তর হবে রায় দুর্লভ। একটু ভালো করে পড়ো নাটকটা। রায় দুর্লভ তাকে কি বলেছে? জাহেল মূর্খ বলেছে। ওকে, ক হবে। এই তো হাবিবা অবশেষে বলছে ক। হ্যাঁ, কই হবে। 37-এর সঠিক উত্তর কোনটা হবে? উত্তর হবে ক। এই প্রশ্নটা কিন্তু মাত্র পড়ালাম 38 নম্বর, একটু আগেই। চোখের লেলিহান শেখা যেন স্পর্শ করছে তাকে, কাকে ইঙ্গিত করা হয়েছে? এখানে আমেনাকে ইঙ্গিত করা হয়েছে, নাকি খালেক ব্যাপারীকে, নাকি রতনের বাপকে, নাকি দুদু মিয়াকে? কে হবে এখানে? হুম, এটার কি হবে বলো? এখন সবার হয়েছে 37, 38 কি হবে বলো? রতনের কি শখ ছিল বলতে পারবা? রতনের শখ কি ছিল? রতনের একটা শখের কথা বলা আছে। রতন কি হইতে চায়? হ্যাঁ, উত্তর কি হবে? রতনের বাপ। রতনের বাপ বলতে কি ওই তাহের কাদেরের বাপ। কারণ তাহের কাদেরের ভাই কি? তাহের কাদের আর রতন, তিন ভাই। তাহের, কাদের, রতন। এই রতনের ইচ্ছা কি ছিল? সে কেরানা নায়ের মাঝি হতে চায়, কেরানা নায়ের মাঝি হতে চায়। গুড। পরবর্তী প্রশ্নে যাই আমরা। 38-এর এ হবে না, 38-এর সি হবে। পরবর্তী প্রশ্ন, ওই যে এখানে দেওয়া আছে, এই যে লেলিহান শিখা, একটু আগে কিন্তু আমরা পড়েছি যে সবা নিঃশ্বাস রুদ্ধ করে রাখে, লোকেরাও বোঝে না ঠিক কোথা দিয়ে কোথায় যাচ্ছে, ও যেন পাপী ঘোর পাপী, ও যেন পাপী ঘোর পাপী, এই লাইনটা মনে রাখো। এটা কিন্তু খালেক ব্যাপারীর, খালেক ব্যাপারী বলছি কেন, তাহের কাদেরের ভাবকে বোঝানো হয়েছে, ও যেন পাপী ঘোর পাপী।
দোজখের লেলিহান শিখা যেন তাকে স্পর্শ করছে। হ্যাঁ। 39, কোন রচনায় মানুষের আত্মাহুতির মাহাত্ম্য প্রকার লাভ করেছে? প্রকার না হবে, প্রগাঢ় হবে ওটা। ফেব্রুয়ারি 1969, নাকি আমি কিংবদন্তির কথা বলছি, নাকি 18 বছর বয়স, নাকি রেইনকোট, কোনটা হবে? পাপী হচ্ছে তাহের কাদেরের বাপ। তাহের কাদেরের বাপকেই পাপী বলা হয়েছে, বুঝছো? তাহের কাদেরের বাপও যিনি, রতনের বাপও তিনি, ওই একই কথা। যিনি হাসিনার বাবা, তিনি বঙ্গবল্টু, বুঝছো? একই জিনিস। 39-এর উত্তর কি হবে? খ উত্তর দিয়েছে, হাবিবা বলেছে খ, আয়শা বলেছে খ, জুবায়ের বলেছে খ, তাহসিনুল ইসলাম বলেছে খ। আর কেউ কিছু বলবা? মোটামুটি খয়ের পাল্লা ভারী, কিন্তু দুঃখজনক ভাবে কারোরই সঠিক উত্তর হয়নি, বুঝছো? কারোরই এখনো সঠিক উত্তর হয়নি। যে যে খ বলেছে কারোরই হয়নি। আয়শা বলেছে খ, রনি বলেছে বি, কারোরই হয় নাই। উত্তর কি হবে? উত্তর হবে ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969। তোমরা কি করো না, তোমরা কখনো পাঠ পরিচিতি পড়ো না, তোমরা কখনো টেক্সট বই পড়ো না। তোমরা কি করবা, ওই যে কিছু কিছু, আমি কারো দোষ দিচ্ছি না, বিগত বছরের প্রশ্ন আমার বইয়ে আছে, এগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু তার মানে এই না যে আমি লাইভ ক্লাসে বিগত বছরের প্রশ্ন সলভ করবো আর সেই ক্লাস দেখে আমি সময় নষ্ট করব। কারণ বিগত বছরের প্রশ্ন তো আমার বইয়ে আছে, তো আমি পড়তে পারছি। এই প্রশ্নগুলো বই আছে, বইয়ের বাইরে থেকে আমি দিই নাই। কিন্তু এতটুকু বলতে পারি, প্রশ্নগুলো কিন্তু আমরা যে বিগত বছরের প্রশ্ন তুলে দিছি বিষয়টা এমন না। অনেক পরিশ্রম করে সময় নিয়ে প্রশ্নগুলো বানানো। ম্যাক্সিমাম প্রশ্ন যে তুমি কোনোদিন দেখো নাই, হয়তো তুমি পড়ছো পারো, কিন্তু তুমি প্রশ্ন হুবহু কোথাও দেখো নাই। এটা বইয়ের মধ্যে তুমি পড়লে তুমি পারবা, এই প্রশ্ন তুমি কখনো কোথাও দেখো নাই। হয়তো যারা পড়ছো তারা উত্তর করতে পারবে। এটার উত্তর কোনটা হবে? এটার উত্তর হবে ফেব্রুয়ারি 1969। যারা বলেছো তারা ভুল বলেছে। দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতায় দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। এই প্রশ্নটা একটু আগে পড়িয়েছি, এই অংশ থেকে প্রশ্ন দিয়েছিলাম। দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মাহুতির প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে মৃত করে তুলেছেন। কবিতাটি 21-এর রক্তঝরা দিনগুলোতে স্বৈর শাসনের বিরুদ্ধে দেশের সংগ্রামী মানুষের আত্মাহুতির মাহাত্ম্যে প্রগাঢ়তা লাভ করেছে। গদ্য ছন্দ ও প্রবাহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। তাহলে কোন ছন্দ? গদ্য ছন্দ। কোন ছন্দ? গদ্য ছন্দ। ক্লাসে তো পড়াই, কিন্তু তোমরা যদি ভুল করো তাহলে লাভ কি বলো? লাভ নাই তো। ক্লাসে পড়ায়ও যদি ভুল করো তাহলে ফলাফল তো জিরো। বলো, প্রগতি ও অগ্রগতির পথে, প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতাই ইঙ্গিত করে কোন চরণে? কোন চরণে আসলে প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতাকে ইঙ্গিত করে? এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, নাকি তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, নাকি পথ চলতে চলতে এ বয়স যায় না থেমে? দেখি, এটা সহজ উত্তর। এটা খুবই সহজ উত্তর বলছে, এটা খুবই সহজ প্রশ্ন। এটা পারা উচিত, অ্যাটলিস্ট কবিতাটা একবার পড়লে পারা উচিত। সুরভি বলেছে 40-এর খ। হাবিবা, তুমি আবারও ভুল উত্তর দিছো, এটা তো আশা করা যায় না। তুমি আবারও বলছো খ, এটা খ কিভাবে হয় বলো? এই যে মামুন শুভ উত্তর দিছো বি, রিয়াজ উত্তর দিয়েছো বি, রনি উত্তর দিয়েছো বি, সবাই ভুল উত্তর দিচ্ছ। মুক্তা মায়া বলেছো বি, হয় নাই। ওই যে মহাদা, সবাই উত্তর দিছো। মোহতাহিরা আক্তার বি, আয়শা ইসলাম এ। এবার আর এ দিয়ে লাভ হয় নাই। প্রতিবার যখন খ ভুল হচ্ছে, দুই একজন ক বললে পারফেক্ট হচ্ছে, কিন্তু এবার আসলে ক বলেও লাভ হয় নাই। এবার ক ও ভুল। ভারিয়া ক, আয়শা ক, মেহেদি ক, মানে এখনো পর্যন্ত 10 জনের মতো উত্তর করেছো, কিন্তু কেউই উত্তর করতে পারো নাই। নওমি বলেছো সি, নওমি তাও হয় নাই। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ডি নাম্বার, পথ চলতে চলতে এ বয়স যায় না থেমে। দেখো ব্যাখ্যায় আসো। পথ চলতে চলতে এ বয়স যায় না থেমে, এটা হচ্ছে বইয়ের শব্দার্থ অংশে সুন্দরভাবে দেওয়া আছে। দেখো, এ বয়স দেহ ও মনের স্থবিরতা, নিশ্চলতা, জরাজীর্ণতাকে অতিক্রম করে দুর্বার গতিতে
প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমান, তাই এ বয়সের বৈশিষ্ট্য। তাহলে কোন চরণে হলো? পথ চলতে চলতে এ বয়স যায় না থেমে। উত্তর দিবা না কেন? উত্তর তো দিবা। তোমরা উত্তর করতেছো কিন্তু ভুল। উত্তর করো, উত্তর করতে করতে দেখবা যে একবার সঠিক উত্তর হচ্ছে। মোটামুটি কিছু প্রশ্ন খুবই সহজ থাকে যেটা সবাই পারো, কিছু কিছু প্রশ্ন ডিফিকাল্ট থাকলেও কয়েকজন পারো, আর কিছু কিছু প্রশ্ন কেউই পারো না। যেমন এই দুইটা প্রশ্ন কিন্তু কেউই আসলে উত্তর পারো নাই। এটা বলো, যেও যেথা যেতে চাও, এর পরবর্তী চরণ আসলে কোনটা ছিল? এর পরবর্তী চরণ কোনটা ছিল? এটা পারা উচিত। শুধু তুমি নিয়ে যাও, যত চাও তত লও, তরণী পরে আমার সোনার ধান কুলেতে এসে, নাকি যারে খুশি তারে দাও। সব এক লাগে, কারণ কি তোমরা বইয়ের শব্দ অর্থ অংশ পড়ো না, তোমরা বইয়ের পাঠ পরিচিতি পড়ো না, তোমরা শুধু কি করবা, বিগত বছরের প্রশ্ন সলভ করবা, বিগত বছরের প্রশ্ন সলভ। এর বাইরে যে বইয়ে কত ইউনিক প্রশ্ন করা সম্ভব এগুলো তোমরা পড়বা না। তোমরা শুধু বই থেকে বিগত বছরের প্রশ্ন সলভ করলেই তোমরা মনে করো যে প্রচুর পড়াশোনা হয়েছে। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 4 নাম্বার, যারে খুশি তারে দাও। যারে খুশি তারে দাও। এখনো যদি এই প্রশ্ন কেউ ভুল করো, তোমার তো অবস্থা খুবই করুণ। 2-3 দিন পর পরীক্ষা, এখন যদি কবিতার লাইন ভুল করো তাইলে হবে? যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, খুব সুন্দর তো মিল থাকে। হ্যাঁ, এবার কনফার্ম হয়েছে হাবিবা, এবার হয়েছে। নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব ড্যাশ ড্যাশ উদার, কি হবে? আনিব শান্ত শান্তি, নাকি আনিব শান্তি শান্ত, নাকি শাস্তি শান্ত, নাকি শান্ত শাস্তি, কোনটা হবে? 42-এর উত্তর কি হবে? খুবই সহজ একটা লাইন কিন্তু বিদ্রোহী কবিতার। 42-এর বি বলেছো, আনিব শাস্তি হয় নাই। তো বি না, সি বলেছো। সি তো হবে না। রিয়াজ আহমেদ, 42-এর সি হবে না। 42-এর সি হবে না। খাদিজা বলেছো এ, এ হবে না। সুরভি বলেছো গ, গ হবে না। আপন জাকিয়া বি, বি হবে। দেখো, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, উত্তর হবে কি? বি নাম্বার। দেখো, ক্ষত্রিয়দের কাজ কি? যুদ্ধ করা। তারা শুধু মারামারি যুদ্ধ এগুলো তাদের পেশা ছিল। তো নিক্ষত্রিয় করা মানে কি? এই যাদের যুদ্ধ করাই যাদের কাজ, তাদের যদি আমি অবসান করাইতে পারি, তাহলে কি হলো? পৃথিবীতে আর যুদ্ধ নেই, ধ্বংস নেই, মারামারি নেই। এজন্যই তো কবি কি চেয়েছেন? কবি বিশ্বকে নিক্ষত্রিয় করতে চেয়েছেন, যে ক্ষত্রিয়রা না থাকলে কি হবে না? আর যুদ্ধই হবে না। দুর্বাসার মায়ের নাম কি ছিল? খুবই সঠিক, সহজ প্রশ্ন, খুবই সহজ। দুর্বাসার মায়ের নাম কি ছিল? অনুসোয়া ছিল, নাকি রেণুকা ছিল, নাকি ক্যাল্লপি ছিল, নাকি অনুসোয়া ছিল? দুইটাই কিন্তু অনুসোয়া, কিন্তু নামের বানানটা খেয়াল করো। হ্যাঁ, আয়েশা সঠিক উত্তর দিয়েছো, গুড। অনেকেই ক্লাস করছো যারা এসএসসি 26-এর, তোমরা যতটুকু পারো এতটুকু কিন্তু তোমাদের জন্যই ভালো, কারণ তোমরা এখনো পুরো বই পড়ো নাই, সেই হিসাবে উত্তর করতে পারলে খুবই ভালো। তখন সালেহা 26-এর শিক্ষার্থী, আমি জানিও নিয়মিত ক্লাস করতো। নিয়মিত যখন 26-এর ক্লাস নেওয়া হয়েছে, প্রতিদিন প্রতি ক্লাসে আসলে ও ছিল। খুবই মনোযোগী শিক্ষার্থী সে, সে প্রতি ক্লাসেই সবসময় থাকতো। এটার উত্তর কি হবে বলো? 43-এর কি হবে? ডি হবে, ডি হবে। এই অনুসোয়া বানান দেখো, রস্যু কিন্তু হবে না, দীর্ঘ হবে। এই পরীক্ষার হলে অপশন দেখে যেন আগে দিয়েই টিক দিয়ে দিও না, একটু সময় নিও, সবগুলো অপশন পড়ো কষ্ট করে। এই যে দুর্বাসা কি ছিল? ভারতীয় পুরাণের কোপন স্বভাব বিশিষ্ট মুনি, মহর্ষি অত্রির ঔরসে এবং তার স্ত্রী অনুসোয়ার গর্ভে দুর্বাসার জন্ম ছিল। 44 নম্বর প্রশ্ন আমরা দেখব, দেখি কে উত্তর করতে পারে এটা। মানব ধর্মের জয় প্রকাশ পেয়েছে কোন লেখনীতে? না, এটা কার লেখনীতে হবে? মানব ধর্মের জয় প্রকাশ পেয়েছে কার লেখনীতে? কার লেখনীতে আসলে মানব ধর্মের জয় প্রকাশ পেয়েছে? 44 নম্বরের উত্তর করো। আমি মোটামুটি শিওর এটা অনেকেই ভুল করবে। এটা অনেকেই ভুল করবে। কার লেখনীতে প্রকাশ পেয়েছে? কাজী নজরুল ইসলাম, নাকি আবুল ফজল? আপন বলেছো 44-এর এ, জাকিয়া বলেছো বি, ফারিয়া বলেছো 44-এর খ, নবমী বলেছো ক,
তাহসিনুল ইসলাম বলেছে ক। আচ্ছা, মানব ধর্ম বললেই কি শুধু কাজী নজরুল ইসলাম হয়, বা মানব ধর্ম বললেই কি শুধু আহ, আবুল ফজল হয়? এই যে পিঙ্কি রহমান সুন্দর উত্তর দিয়েছো, গুড। ওই যে তোমরা মনে করো মানব ধর্ম বা মানব কল্যাণ বললেই আবুল ফজল আর কাজী নজরুল ইসলাম, আর কেউ মানব ধর্মের জয়গান গাইতে পারে না। মেহেদী সঠিক উত্তর দিয়েছো, হাই তো হাবিবা এবার উত্তর ঠিক দিয়েছো, কি হবে? সি হবে। মানব ধর্মের জয়গান প্রকাশ পেয়েছে কার লেখায়? রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথের। সোনার তরীর পাঠ পরিচিতি পড়বা, ওই কবি পরিচিতি পড়বা, সোনার তরীর কবি পরিচিতি পড়লে ওখানে লেখা আছে, ওখানে সুন্দর করে লেখা আছে। দেখো, অসামান্য প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ। তিনি 1861-তে জন্মগ্রহণ করেন, এটা আমাদের দরকার নাই। আমাদের দরকার কি? তিনি মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোমান্টিক এই কবির কবিতার মূল সুর। তাহলে মানব ধর্মের জয় গান যে রবীন্দ্রনাথ গেয়েছেন, এটা পড়তে হবে, বুঝছো? হ্যাঁ, গুড। তুমি সবার আগে দিলেও তোমার উত্তর পরে আসছে এখানে। যাই হোক, এই যে তোমরা একটা জিনিস মাথায় রাখো, মানব কল্যাণ আবুল ফজল লিখেছে ঠিক আছে, কিন্তু মানব ধর্ম বা সমাজের কোনো কল্যাণ বললেই আবুল ফজল হবে না। একটু ভালো করে পড়তে হবে। এটা বলো, এই যে ড্রেক সাহেবের চিঠি, উক্তিটি কার ছিল? এমন উক্তি থেকে প্রশ্ন আসতে পারে। উক্তিটা আসলে কার ছিল? ড্রেক সাহেবের চিঠি কথাটা কে বলেছিল? রায়দুল্লাহ নাকি রাজবল্লভ নাকি জগৎ শেঠ নাকি ঘোষেটি, কে বলেছিল? নবমী বলেছ 45-এর ঘ। এটা কি হবে? 45-এর ঘই হবে। ড্রেক সাহেবের চিঠি উক্তিটা কে করেছিল? এই উক্তিটা করেছিল ঘোষেটি বেগম, ঘোষেটি। লামিয়া উত্তর দিয়েছ, নবমী উত্তর দিয়েছ, গুড। যাকে উত্তর দিয়েছে এটা বলো, স্নেহ বৎসল পিতৃ হৃদয়ের বা পিতৃ হৃদয়ের প্রতিমূর্তি আসলে কে ছিল? শম্ভুনাথ ছিল? হাবিবা সঠিক উত্তর দিয়েছ, আয়েশা সঠিক উত্তর, পিঙ্কি। এখন দাও, এটার উত্তর কি হবে? শম্ভুনাথ ছিল, নাকি বুড়ো ছিল, নাকি রহমান ছিল, নাকি নুরুল হুদা ছিল? স্নেহ বৎসল পিতৃ হৃদয়ের অধিকারী আসলে কে ছিল? 45 সবাই পেরেছো, খুবই ভালো। 46 কি হবে? নওমি বলেছো রহমান, সৌরভী বলেছো ঘ। কি উত্তর হবে আমাদের এখানে? হ্যাঁ, সি, বুড়ো রহমান হবে। বুড়ো রহমান, বুড়ো রহমান। এটা কি মাসি পিসিতে আমরা পড়লে দেখতে পাবো? বুড়ো রহমানের মেয়ে কি হয়েছে? কিছুদিন পূর্বেই কিন্তু শ্বশুর বাড়িতে মারা গেছে নির্যাতনের শিকার হয়ে। আর এই আল্লাদিকে দেখলে কি হয়? বুড়ো রহমানের তার নিজের মেয়ের কথা মনে পড়ে। গুড। এই তো অনেকেই সঠিক উত্তর দিয়েছে এটা। বলো, সজাগ রইতে হবে রাতটা, উক্তিটি কার? উক্তিটি কি মাসি করেছে নাকি পিসি করেছে নাকি আল্লাদি করেছে, নাকি কোনোটিই নয়? একটা সহজ প্রশ্ন দিয়েছিলাম, দেখি কে কে বলতে পারতেছো, মাসি নাকি পিসি? মাসি নাকি পিসি? তার উত্তর কি হবে? কে বলেছে, মাসি বলেছে না পিসি বলেছে? এই তো হাবিবা উত্তর দিয়েছো ক, গুড। ক হবে, মাসি বলেছে, মাসি। জয়ন্তর মায়ের নাম কি ছিল? জয়ন্তের মায়ের নাম কি ছিল? এটার উত্তর কোনটা হবে? রেণুকা হবে, ক্যাল্লোপি হবে, অনুসয়া হবে, সচি হবে? 48-এর ক উত্তর দিয়েছ সুরভি, আইসা বি উত্তর দিয়েছ, হাবিবা বলেছ ঘ, নবমী বলেছ সচি। গুড। উত্তর কোনটা হবে? উত্তর হবে ঘ, সচি হবে, সচি। এটা কোথায় পাবো? বিদ্রোহী শব্দের অর্থে দেখো, ইন্দ্রাণী সুত, ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী বা সচি। আর তার পুত্রের নাম কি ছিল? তার পুত্রের নাম কি ছিল? জয়ন্ত। তাহলে জয়ন্তের মায়ের নাম কি হচ্ছে? সচি হচ্ছে, সচি। পরেরটা, রহিমা কাদের জন্য রহমত কামনা করে? সে কি সুনুর বাপের জন্য রহমত কামনা করে, নাকি খেতানির মায়ের জন্য, নাকি মাঝিদের জন্য, নাকি মানব জাতির জন্য? কার জন্য আসলে রহমত কামনা করে? হ্যাঁ, 48-এর অনেকেই সঠিক উত্তর দিয়েছো।
48-এ তাহলে কি হচ্ছে, ঘ হচ্ছে ঘ। এটার উত্তর করো, রহিমা কাদের জন্য রহমত কামনা করে? 49-এর ঘ, 49-এর ঘ। হাবিবা ঘ বলেছো, তাহসিনুল ঘ বলেছো, আপন বি বলেছো, সুমনা আক্তার বলেছো মাঝিদের, মেহেদি বলেছো সি, আয়শা বলেছো বি, নওমি বলেছো গ, জুবাইর বলেছো গ। দেখো, সঠিক উত্তর হবে হচ্ছে মাঝিদের জন্য রহমত কামনা করে। কয়েকটা বিষয় বলা আছে, তোমরা এগুলো একটু দেখে নিবা। কাদের জন্য দোয়া করে বা ওই ই করে, রহমত কামনা করে হচ্ছে মাঝিদের জন্য, মানব জাতির জন্য দোয়া প্রার্থনা করে সে, কিন্তু রহমত কামনা করে মাঝিদের জন্য, স্পেসিফিক বলা আছে। এটা বলো, সৌন্দর্য তৃষ্ণা কোন কবির লেখনীতে প্রকাশ পেয়েছে? সৌন্দর্য তৃষ্ণা কোন কবির লেখনীতে প্রকাশ পেয়েছে? সুফিয়া কামালের, নাকি সুকান্ত ভট্টাচার্য, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি শরৎচন্দ্র? হ্যাঁ, সালেহা উত্তর দিয়েছ, সঠিক উত্তর, গুড। বলো এটার উত্তর কি হবে? এই তো মেহেদি, সুন্দরভাবে লিখেছো। দোয়া করে মানব জাতির জন্য, কিন্তু রহমত কামনা করে কাদের জন্য? মাঝিদের জন্য। এই তো সুন্দর। 50-এর গ উত্তর দিয়েছো, আলিম উত্তর দিয়েছো সি, হাবিবা উত্তর দিয়েছো গ। দেখো, তোমাদের প্রতি আমার খুবই, মানে কি বলবো, খুবই খারাপ লাগা কাজ করতেছে বর্তমান সময়। কারণ এখান থেকে দুইটা এমসিকিউ আগেই কিন্তু আমি এই এমসিকিউটা পড়ায় আসলাম, যে সৌন্দর্য তৃষ্ণা কোন কবির কবিতা প্রকাশ পেয়েছে। কিন্তু দেখো, তোমরা এখনই ভুল করেছো। এর চেয়ে হতাশার কথা আর হইতে পারে? মানে 2 মিনিটও হয় নাই মনে হয়, মাত্রই পরে আসলাম না, যে সৌন্দর্য তৃষ্ণা মানব ধর্ম কার, কার লেখায় প্রকাশ পায়? রঠার লেখায় প্রকাশ পায়, রঠা। বুঝছো? কি হবে? রঠা হবে। এটা যদি কেউ ভুল করো তাহলে তো আসলে কিছু বলার নেই। সৌন্দর্য তৃষ্ণা কি? রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। চিরায়ত আবেদনবাহী রচনা কোনটি? চিরায়ত আবেদনবাহী রচনা কোনটি? এই তো গ উত্তর দিয়েছো, হাবিবা, জুবায়ের, পিঙ্কি, তাহসিনুল, ফারিহা, নবমী, সবাই সঠিক উত্তর দিয়েছে, গুড। এটার উত্তর করো, চিরায়ত আবেদনবাহী রচনা কোনটি? তাহারই পরে মনে, বিলাসী, অপরিচিতা, সোনার তরী। হ্যাঁ, মেহেদি, হাবিবা, শুভ, তাহসিনুল, সবাই সঠিক উত্তর দিয়েছো। কি হবে? সোনার তরী হবে। সোনার তরী। পাঠ পরিচিতি অংশ পড়লেই পাবো আমরা। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ কোনটার সাথে সাদৃশ্যপূর্ণ নয়? এখানে কিন্তু নয় আছে, বাবারা, নয়টা একটু খেয়াল করো। নয় না দেখে যেন আমার উত্তর কইরো না। এটা কি স্রেফ দান খয়রাত, নাকি কাঙালি ভোজন, নাকি মানব মর্যাদার অবমাননা, নাকি শ্রেষ্ঠতম মানব কল্যাণ? জাকিয়া সঠিক উত্তর দিয়েছিল, সোনার তরী, গুড। এটার উত্তর কি হবে বলো? উপলব্ধি ছাড়া মানব কল্যাণ কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ নয়? এটা কি স্রেফ দান খয়রাতের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, নাকি কাঙালি ভোজনের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, নাকি মানব অবমাননা, নাকি শ্রেষ্ঠতম? হাবিবা উত্তর দিয়েছো ডি, তাহসিনুল, মেহেদি। হ্যাঁ, এটা তো 51 উত্তর হলো, 52 উত্তর কি হবে? 52 ডি উত্তর দিয়েছো অনেকেই, গুড। 52 উত্তর কি হবে? ডি হবে। উপলব্ধি ছাড়া মানব কল্যাণটা একটা স্রেফ দান খয়রাত, এটা কাঙালি ভোজন, আর এটা মানব মর্যাদার অবমাননা। এটা কি হয় না? এটা কখনো শ্রেষ্ঠতম মানব কল্যাণ হয় না। সিরাজউদ্দৌলা নাটকে সবাইকে উচ্চভিলাষী হিসাবে আখ্যা দিয়েছেন কে? কে সবাইকে আসলে উচ্চভিলাষী বলেছেন? রায়দুল্লাহ বলেছেন, নাকি রাজবল্লভ, নাকি উমিচাঁদ, নাকি ক্লাইভ? কে আসলে বলেছেন? হ্যাঁ, 52 অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 53 কি হবে বলো? 53-র উত্তর কোনটা হবে? অনেক সময় অনেকে কিন্তু নয় খেয়ালও করো না প্রশ্নে, দয়া করে একটু নয় যে লেখা আছে এটা একটু দেখবা, নয়টা যেন আবার বাদ না পড়ে যায়। কারণ নয় যদি তুমি না দেখো তাহলে তো উত্তর খুব সহজেই তুমি ভুল করে ফেলতেছো। বি, বি, হাবিবা বলেছো বি, আলিম বি, দিশা বি, গুড। কি হবে? রাজবল্লভই হবে, রাজবল্লভ হবে, রাজবল্লভ। 54 নম্বর প্রশ্ন, ধর্ম প্রবর্তক বারংবার কোন নির্দেশ দেননি? ধর্ম প্রবর্তকেরা
বারবার বা বারংবার কোন নির্দেশ দেননি? মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সর্বজীবে হিত করো, সৃজনশীল কর্ম করো। অনেকেই 53 সঠিক উত্তর করেছো, 54 উত্তর কি হবে বলো? 54 উত্তর কোনটা হবে? 53 মিম, মুক্তা, লামিয়া, ইভা, আলিম। আলিম উত্তর দিয়েছো 54 ডি। হাবিবা 54 4। সালেহা দিয়েছো 54 গ। বাকিরা নাবিলা উত্তর দিয়েছে 54 ডি, রনি সি। দেখো এটার সঠিক উত্তর হবে হচ্ছে 4 নাম্বার, সৃজনশীল কর্ম করো। প্রবর্তকেরা এটা নির্দেশ দেয় না, তারা মানুষের ভালো করতে বলেছে, মানুষের কল্যাণ করতে বলেছে, সর্বজনের হিত করতে বলেছে, কিন্তু সৃজনশীল কর্মের কথা আসলে তারা বলেন নাই। বলো, মামুলি শব্দটি কোন ভাষার? দুই একটা ভাষার, কোন ভাষার শব্দ, এই টাইপের প্রশ্ন দুই একটা দিয়েছি, কারণ এই টাইপের প্রশ্ন আমাদের ঢাবিতে আসে, আর আসলে সেটা টেক্সট বুক থেকেই আসে। যেন দুই একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে কোন ভাষার শব্দ, এগুলো না পারলে সমস্যা নেই, জেনে রাখলা। মামুলি কোন ভাষার শব্দ? ফার্সি, হিন্দি, আরবি, ফরাসি। 55 সি উত্তর দিয়েছো রিয়াজ, আলিম উত্তর দিয়েছো এ। ও, দেখো এখানে সঠিক উত্তর হবে আরবি। মামুলি শব্দটা আরবি ভাষার শব্দ, তোমরা একটু এগুলো জেনে রাখবা। ঢাবিতে কিন্তু এইটাই প্রশ্ন আসে, কোন ভাষার শব্দ, আর এই শব্দটা সবসময় আমরা দেখতেছি ইদানিং টেক্সট বই থেকে নেওয়া হচ্ছে। পরবর্তী প্রশ্ন, লগি বলতে কতটুকু লম্বা সরু বাঁশকে বোঝায়? সুর বাঁশ না, এটা হবে হচ্ছে সরু বাঁশকে বোঝায়। লগি বলতে কতটুকু লম্বা সরু বাঁশকে বোঝায়, মাসি পিসির শব্দার্থ থেকে এসেছে। মাসি পিসির শব্দার্থ অংশ থেকে এসেছে। হাত চারেক, হাত পাঁচেক, হাত ছয়েক, হাত সাতেক। নমি বলেছ হাত ছয়। গুড। বাকিরা উত্তর করো। রিয়াজ বলেছ সি। সন্ধ্যা সি, হ্যাঁ এটা কি, হাত ছয়েক লম্বা সরু বাঁশকে কি বলা হয়? লগি বলা হয়। পরবর্তী প্রশ্নে যাব আমরা। 57 প্রশ্নে বলা হয়েছে কৈলাস কোন বয়সী ছিল? কৈলাস কি বৃদ্ধ ছিল, প্রৌঢ় ছিল, উল্লেখ নেই, নাকি মাঝ বয়সী ছিল? কৈলাস, কৈলাস কি, কৈলাস ছিল হচ্ছে কি, সে আমাদের মাসি পিসিতে কৈলাস ছিল। এটা কি হবে, 57 কি হবে? কৈলাস কোন বয়সে ছিল? ডি। অনেকে উত্তর দিয়েছো ডি। গুড। কি হবে, মাঝ বয়সে ছিল, মাঝ বয়সী বেটে জোয়ান ছিল। শওকাত জং এর বিরুদ্ধে লড়াইয়ে সেনাপতির দায়িত্ব পালন করেন কে? এখানে কি সেনাপতির দায়িত্ব কার বিরুদ্ধে? শওকাত জং এর সঙ্গে লড়াইয়ে, বা শওকত জং এর বিরুদ্ধে লড়াইয়ে সেনাপতির দায়িত্ব পালন আসলে কে করেছিলেন? সেনাপতি কে ছিলেন এখানে? উত্তর করো। 58 উত্তর কি হবে? 57 অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 58 উত্তর কি হবে? মোহনলাল, উমি চাঁদ, মীর মর্দান, সিরাজ। আটান্নর অনেকেই উত্তর দিয়েছো এ। গুড। 58 এই হবে, 58 কি হবে, মোহনলাল হবে। পরবর্তী প্রশ্নটা ইন্টারেস্টিং, দেখি কে কিভাবে উত্তর করতে পারতেছো। নজরুল সঙ্গীতকে কিভাবে সমৃদ্ধতর করেছেন? কবি পরিচিতি, কবি পরিচিতি থেকে নেওয়া হয়েছে। কোন কবি পরিচিতি? আমার পথের, কাজী নজরুলের। আমার পথ কোন কাব্য প্রবন্ধ গ্রন্থ? রুদ্রমঙ্গল। কি হবে, নজরুল সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন কিভাবে? কবিতা রচনা করে, গদ্যকে সহজভাবে উপস্থাপন করে, মহাকাব্য রচনা করে, নতুন শব্দ যুক্ত করে। 59টাই সঠিক উত্তর করো দেখি। 59, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। কে কি উত্তর করতেছো? হাবিবা বলেছো ডি। সালেহা নতুন শব্দ যুক্ত করে, মেহেদি ডি। গুড। এই তো সবাই খুবই সুন্দর উত্তর দিয়েছো, কি হবে? নতুন শব্দ যুক্ত করে, এটাই উত্তর হবে। দেখো
এক হাতে বাঁশি আর এক হাতে রণতূর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল, আর এসেই প্রচলিত শিল্প সমৃদ্ধ বা শিল্পধারা সমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে, নতুন বিষয় কি ছিল আর নতুন শব্দে বাংলা সাহিত্য ও সঙ্গীতকে করেছেন সমৃদ্ধ তর। 60 নম্বর প্রশ্নে যাব আমরা। সে মুখে দুনিয়ার ছায়া নেই, কোন মুখের কথা বলা হয়েছে? রহিমা, জমিলা, মজিদ, আমেনা, কোন মুখের কথা বলা হয়েছে? সে মুখে দুনিয়ার ছায়া নেই, কোন মুখ এখানে? কোন মুখের কথা বলা হয়েছে? ষাটের ডি। এই যে রিয়াজ বলেছে ডি। দেখো এখানে সঠিক উত্তর আসলে কি হবে? আমিনাই হবে। কখন? যখন আমেনা আমিনাকে কি করে, তালাক দেয় খালেক ব্যাপারী। তালাক দিলে সে যখন ওই যে বাড়ি চলে যায়, বা তার আগেও যখন তাকে হচ্ছে আনা হয় পাক দেওয়ার জন্য, এই যে ভণ্ডামিটা মজিদ করে, এখানে কার কথা বলা হয়েছে? আমিনার কথা। আমিনা। এই যে তন্নি উত্তর দিয়েছো, মহাতারিয়া উত্তর দিয়েছো, গুড। কি হবে? আমিনা হবে। বলো। কামাস্কট কাতে হবে, একসাথে হবে। আগ্নেয়গিরি আছে কতটি? আগ্নেয়গিরি কতটি, এটাই প্রশ্ন। ঢাবির জন্য গুরুত্বপূর্ণ না, অন্যগুলোতে আসতে পারে। কতটি আগ্নেয়গিরি আছে? 14, 15, 16, 17। 14, 15, 16, 17। 14, 15, 16, 17। যারা বিলাসী শব্দ অর্থ পড়েছে তারা পারা উচিত এটা। কয়টি আছে? 61-র ঘ ঘ 17টি, গুড। কি হবে? 17টি হবে, 17টি। হাবিবা, মহতারিরা, লামিয়াতুন, নরিভা, নবমি উত্তর দিয়েছে। বলো। বিলাসী ভয় না ভয়ে, বিলাসী ভয়ে নীলবর্ণ হয়ে গেছিল কেন? বিলাসী ভয়ে নীলবর্ণ হয়ে গেল কেন? মৃত্যুঞ্জয় বমি করায়। মৃত্যুঞ্জয় বমি কখন করেছিল? যখন ওই সাপে কামড়ানোর কিছুক্ষণ পরে কি করলো? মৃত্যুঞ্জয় বমি করে দিল। আর বমি করে দিছে মানে কি? ইন্নালিল্লাহ। জবানি গালাইপের। মৃত্যুঞ্জয় বমি করায়, নাকি মৃত্যুঞ্জয়ের পীড়া দেখে, নাকি লাঠি হাতে লোক দেখে, নাকি কোনোটাই নয়? এটা তোমাদের পারা উচিত। 62। ফারিয়া বলেছ গ। রিয়াজ বলেছ গ। নবমী বলেছ গ, গুড। কি দেখে? এই যে লাঠি হাতে লোক দেখেই কি হয়ে গেছিল? বিলাসী ভয়ে নীলবর্ণ হয়ে গেছিল। দেখো, মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে গিয়া যখন উপস্থিত হইলাম, কে উপস্থিত হইল? ন্যাড়া আর হচ্ছে তার খুড়া সহ, ওই মৃত্যুঞ্জয়ের খুড়া সহ গ্রামের কয়েকজন লোক। তখন সবেমাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটি ভাঙা বারান্দার একধারে রুটি গড়িতেছে, অকস্মাৎ লাঠি সোঁটা হাতে এতগুলো লোক দেখিয়া, উঠানের উপর দেখিয়া ভয়ে কি হলো? নীলবর্ণ হইয়া গেল। পরবর্তী প্রশ্নে যাব আমরা। কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠ জি। এখানে শেঠ জি কে? কাকে শেঠ জি হিসাবে বলা হয়েছে? গুড। এই তো তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। 62। 63 উত্তর করো। 63 উত্তর কি হবে? রাইদুল্লাহ, রাজবল্লভ। 62। 62 উত্তর করেছো অনেকেই। মেহেদি 63 সি বলেছো। রিয়াজ সি বলেছো, গুড। কি হবে? জগৎ শেঠই হবে। জগৎ শেঠ। তোর উত্তর কি হবে? জগৎ শেঠ। এটা বলো। মেকি কোন ভাষার শব্দ? তুর্কি, ফার্সি, সংস্কৃত, আরবি। মেকি, মেকি অর্থ কি? মিথ্যা বা ভণ্ডামি, যেটা। এটা কিন্তু আমার পথে পাবো আমরা। মেকি কোন ভাষার শব্দ? মেকি কোন ভাষার শব্দ? মেকি কি তুর্কি, নাকি ফার্সি, নাকি সংস্কৃত, নাকি আরবি? রিয়াজ উত্তর করেছ ডি। গুড। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর ডি হবে, ডি। আরবি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। আমরা 65 নম্বর প্রশ্নে যাব। 65 নম্বর প্রশ্নটা কবি পরিচিতি অংশ থেকে, পাঠ পরিচিতি অংশে আছে, বা লেখক পরিচিতি অংশ থাকতে পারে। চরিত্র ঘটনা বর্ণনার ক্ষেত্রে শরৎচন্দ্র কি করেছিলেন? পক্ষপাতিত্ব করেছেন, নাকি ভাবাবেগে ছিলেন, নাকি নিরপেক্ষ থেকেছেন, নাকি কঠোর ছিলেন? কোনটা হবে? এটার উত্তর করো। হুম, 64 অনেকেই সঠিক উত্তর করেছো। 65 কি হবে বলো? 65 সি বলেছো রিয়াজ, মেহেদি সি বলেছো,
বংশীদার সি বলেছে, গুড। নিরপেক্ষ থেকেছেন, সি হবে, নিরপেক্ষ থেকেছেন। মহাকাশের মতোই বিশাল ও অন্তহীন সে নীরবতা, কার নীরবতাকে ইঙ্গিত করা হয়েছে? মহাকাশের মতোই বিশাল ও অন্তহীন সে নীরবতা, কার নীরবতার কথা বলা হয়েছে এখানে? কার নীরবতা? রহিমার নীরবতা, নাকি জমিলার, নাকি মজিদের, নাকি আমেনার? আমরা কিন্তু 66 নম্বর প্রশ্নে আছি, আমরা টোটাল 100টা প্রশ্ন সমাধান করব। 100টা প্রশ্ন, অর্থাৎ এখনো প্রায় 34টার মতো প্রশ্ন আমরা দেখব। 66 নম্বর প্রশ্নে হাবিবা বলেছ ডি। গুড। রহিমা বলেছ অনেকেই, অনেকে মজিদ বলেছ। কি উত্তর হবে? রিয়াজ বলেছ ডি। সঠিক উত্তর ডি হবে, আমেনাই হবে। আমেনার নিরাপত্তাকে বোঝানো হয়েছে এখানে। কাকে দেখে সবাই তটস্থ থাকে? মজিদকে দেখে, আওয়ালপুরের পীরকে দেখে, নাকি নুরুল হুদাকে দেখে, নাকি ইসাক মিয়াকে দেখে? কাকে দেখে আসলে সবাই তটস্থ থাকে? সালেহা, সাবিকুন নাহার, নাবিলা সবাই সঠিক উত্তর দিয়েছো। 66 নম্বর প্রশ্ন। 67 কি হবে বলো? 67 প্রশ্নের উত্তর কি হবে? মসজিদ হবে, নাকি আওয়ালপুরের পীর হবে, নাকি নুরুল হুদা, নাকি ইসাক মিয়া? কোনটা উত্তর হবে? নবমী বলেছো 67 ঘ। গুড। এইটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে? রেইনকোট থেকে। রেইনকোট গল্পে কাকে এখন, প্রিন্সিপালের যে পিয়ন, প্রিন্সিপাল কে ছিল? আফাজ আহমেদ। এই আফাজ আহমেদের যে পিয়ন ছিল ইসাক মিয়া, তাকে দেখে কি সবাই এখন এক্সট্রা তটস্থ থাকে? কাকে দেখে? ইসাক মিয়াকে। গুড। এই তো অনেকেই উত্তর দিয়েছো। বলো, এই বাড়াবাড়িটা করা কি ঠিক হচ্ছে? কথাটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এই বাড়াবাড়ি করাটা কি ঠিক হচ্ছে? কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? শম্ভুনাথকে, নাকি কৈলাসকে, নাকি আক্কাসকে, নাকি আসমাকে? এটা কোন কনটেক্সটে দেখবো? আমরা যখন রেইনকোট গল্পে দেখি, কি দরকার ছিল আমাদের? নুরুল হুদা যখন কি করবে, বাইরে যাবে নুরুল হুদা, তখন তার স্ত্রী আসমা, আসমা কি করে? রেইনকোট নিয়ে আসে, রেইনকোট। রেইনকোটটা মূলত কার ছিল? তার ভাই মিন্টুর ছিল। আর মিন্টু কে ছিল? মুক্তিযোদ্ধা ছিল। তখন কিন্তু এই কথাটা সে বলে, যে মিন্টুর দৈর্ঘ্যের সাথে তার তুলনা করে। তখন শুনে কিন্তু আমাদের নুরুল হুদা একটু রেগে যায়। কারণ কি, তা আবার তার ভাইয়ের কথা আনতেছে, এই কথাটা তার একটু সহ্য হয় না। গুড, আসমা। এই তো অনেকেই সঠিক উত্তর দিয়েছো। গুড। কি হবে? আসমা হবে। হাবিবা উত্তর দিয়েছো, সালেহা। এটার উত্তর কি হবে বলো? আর এক মুহূর্তে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, উক্তিটি আসলে কার ছিল? কে আর দাঁড়িয়ে থাকতে পারতেছে না? মাসি, নাকি পিসি, নাকি খুড়া, নাকি নুরুল হুদা? গুড, নুরুল হুদার বউ আসমা। 69-এর উত্তর কি হবে বলো? মিন্টুর রেইনকোট। গুড। 69-এর কি হবে? আমাদের সঠিক উত্তর হবে নুরুল হুদা, নুরুল হুদা। পরবর্তী প্রশ্নে যাই আমরা। সিরাজউদ্দৌলা কোথায় এবং কার সৈন্যদের হাতে বন্দী হন? দুইটা প্রশ্ন কিন্তু। প্রথম প্রশ্ন যে কোথায় বন্দী হন, আর কার সৈন্যদের হাতে বন্দী হন। সে কি ভগবান গোলায় মিরনের সৈন্যদের হাতে বন্দী হন, নাকি মতিঝিলে মিরনের সৈন্যদের হাতে বন্দী হন, নাকি ভগবান গোলায় মীর কাসেমের সৈন্যদের হাতে বন্দী হন, নাকি আলীনগরে মীর কাসেমের সৈন্যদের হাতে বন্দী হন? কার হাতে বন্দী হন বলো? 70-এর সি উত্তর দিয়েছো অনেকে। গুড। রিয়াজ সঠিক উত্তর দিয়েছো। মেহেদি, নওমি। নওমি 70-এর ক হবে না, 70-এর সি হবে। 70-এর সি। ওটা রেখে গিয়ে কি ভালোই যে করেছে, উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? ওটা রেখে গিয়ে কি ভালোই যে করেছে, উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এই ওটা রেখে গিয়ে কার জিনিস রেখে গেছে? মূলত প্রশ্নটা হচ্ছে এটা কাকে ইঙ্গিত করেছে এই কথাটা দ্বারা? এটা দ্বারা কি আমেনা বিবিকে ইঙ্গিত করেছে, নাকি মজিদকে, নাকি খালেক ব্যাপারীকে, নাকি মিন্টুকে? মিরনের হাতে না তো, বন্দী হয় কার হাতে? মীর কাসেমের সৈন্যদের হাতে, ভগবান গোলায়। মিরনের কাছে তো বন্দী হয় না। 71-এ কি হবে? ঘ হবে। গুড। এই তো 71-এর ডি। মেহেদি, নওমি, রিয়াজ,
সঠিক উত্তর দিয়েছো। মোতাহিরা আক্তার সঠিক উত্তর দিয়েছো। কি হবে? মিন্টু হবে। ওই যে মিন্টু রেইনকোটটা কিন্তু গায়ে দিয়ে নুরুল হুদা এই কথাটা বলেছিল। সিরাজউদ্দৌলা নাটকে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য কোথায় ছিল বলতে হবে। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য কোথায় ছিল? মিরনের বাড়ি নাকি নবাবের দরবার নাকি ঘসেটি বেগম, ঘসেটি বেগমের বাড়ি নাকি ফোর্ট উইলিয়াম দুর্গ? রিয়াজ বলেছো বি। অনেকেই বি উত্তর দিয়েছো। মুহতাহিরা উত্তর দিয়েছো। গুড। নবাবের দরবার কি হবে? নবাবের দরবার উত্তর হবে, নবাবের দরবার। পরবর্তী প্রশ্ন। জনপ্রাণী বলতে সে একেবারে একলা, জনপ্রাণী বলতে সে একেবারে একলা। এখানে জনপ্রাণী বলতে আসলে কার কথা বোঝানো হয়েছে? জনপ্রাণী বলতে সে একেবারে একলা, এই একলা বলতে আসলে কাকে বোঝানো হয়েছে? এখানে জনপ্রাণী কে ছিল? একা কে ছিল? মৃত্যুঞ্জয় ছিল নাকি মজিদ নাকি খালেক ব্যাপারী নাকি নুরুল হুদা, কে ছিল? 73-এ রিয়াজ বলেছ ডি, আনিশা বলেছ ক, লামিয়া বলেছ ডি, লিমা বলেছ ডি। দেখি এটা কি হতে পারে। সুরভি বলেছ ঘ, মুহাতারিরা ঘ। দেখো কোথায় কোন কনটেক্সটে, যখন ওই যে আসাদ ডেকে যখন সে আসে তখন কি চারপাশে আর কেউ ছিল না, আসলে সে একা ছিল। কে একা ছিল? নুরুল হুদা একা ছিল। জনপ্রাণী বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? নুরুল হুদাকে। মৃত্যুঞ্জয় হবে না, নুরুল হুদা। নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি ছিল? নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি ছিল? বইয়ের সোহাগ ছিল, লাল রঙের বাস, নাকি সিংহাসন মার্কা চেহারা, নাকি রেইনকোটে পানি পড়া, কোনটা ছিল? এটার উত্তর কি হবে বলো। 74-এর ডি বলেছো অনেকেই, ডি। রিয়াজ বলেছো মেহেদি, মোহতারিয়া 74-এর ডি বলেছো। কি হবে? রেইনকোটে পানি পড়া। কারণ কি, ওই যে রেইনকোটে পানি পড়তেছিল কিন্তু কেউ তাকে কিছু বলতেছে না। কাকে? নুরুল হুদাকে। কারণ সবাই তখন তো তটস্থ থাকতো পাকিস্তানি মিলিটারি নিয়ে, এজন্য কেউ আর আসলে কারোর সাথে ঝগড়া করার ওই সময় তাদের মধ্যে নেই। এজন্য কিছু বলতেছে না এখন, নিজে থেকেই তার একটু খারাপ লাগতেছে, এজন্য কিন্তু হাসতেছিল। কে হাসতেছিল? নুরুল হুদা হাসতেছিল। কসুর কোন ভাষার শব্দ? আরবি, ফার্সি, হিন্দি, দেশি? কোন ভাষার শব্দ? কসুর কোন ভাষার শব্দ? ডি ডি। 74 সঠিক উত্তর দিয়েছে অনেকেই। 75-এর বি সি। দেখো 75-এর সঠিক উত্তর এটা কি হবে? আরবি হবে। আরবি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। পরবর্তী প্রশ্ন। ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয়, কে বলেছে কথাটা? ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয়, এই কথাটা আসলে কার ছিল? এই কথাটা কার ছিল? ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয়। গুড। ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয়, নুরুল হুদা বলেছিল, পিসি বলেছিল, নাকি মাসি, নাকি রহিমা? আনিশা উত্তর দিয়েছে 76-এর বি, মেহেদি বি, রিয়াজ বি। এটার উত্তর কি হবে? বি হবে, পিসি। পিসি হবে। কি হবে? পিসি হবে, পিসি। গুড। পরবর্তী প্রশ্ন। বাহবা শব্দটি কোন ভাষার? আরবি, হিন্দি, ফরাসি, ফার্সি? এই টাইপের প্রশ্ন বেশ কিছু দেওয়া হয়েছে। তোমরা যারা শব্দ উৎসগুলো ভালো করে পড়ো নাই, টেক্সট বইয়ের যে শব্দগুলো আছে এগুলো একটু পড়ে নিবা। আর আমাদের যারা ক্লাস করেছো তোমাদের তো প্রতি ক্লাসের সাথেই দেওয়া হয়েছে, এগুলো একটু ভালো করে রিভিশন দিও, এখান থেকে প্রশ্ন আসতে পারে। বাহবা শব্দটি কোন ভাষার শব্দ? এটা কি হবে? ফার্সি ভাষার শব্দ। না, ফার্সি ভাষার শব্দ। 77-এর ডি। গুড। অনেকেই সঠিক উত্তর দিয়েছো। বলো। কোন ঘটনায় কারো কোনো মাথা ব্যথা নেই? স্কুল প্রতিষ্ঠায়, নাকি লোক ঠকানো, নাকি মানব কল্যাণ, নাকি বাজারঘাট জ্বালানো? কোন ঘটনায় কারোর কোনো মাথা ব্যথা নেই?
কোন ঘটনায় কারো কোনো মাথা ব্যথা নেই? স্কুল প্রতিষ্ঠায় কারো কোনো মাথা ব্যথা নেই, নাকি লোক ঠকানোয় কারো কোনো মাথা ব্যথা নেই, নাকি মানব কল্যাণে, নাকি বাজারঘাট জ্বালানো? মেহেদি উত্তর দিয়েছো ডি, আনিশা উত্তর দিয়েছো ডি। গুড। বাজারঘাট জ্বালানো এটা কোথায় আছে? রেইনকোটে আছে। রেইনকোটে তোমরা পড়লে এই অংশটুকু পেয়ে যাবা। তবুও মুহূর্তের পর মুহূর্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, কাকে ইঙ্গিত করে বলা হয়েছে? এখানে মুহূর্তের পর মুহূর্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে কে? জমিলা, মজিদ, আমিনা, রহিমা, কে দাঁড়িয়ে থাকে এখানে মূলত? দাঁড়িয়ে ছিল কে? জমিলা ছিল, মজিদ ছিল, আমিনা ছিল, নাকি রহিমা ছিল? ৭৯ উত্তর কি হবে? ৭৮-এ সাবিকুন নাহার, হুমায়রা, মেহেদি, আনিশা সবাই সঠিক উত্তর দিয়েছো। রিয়াজ সঠিক উত্তর দিয়েছো, বলো ৭৯-এর উত্তর কি হবে? অনেকেই গ উত্তর দিয়েছো, মেহেদি উত্তর দিয়েছো ডি, রিয়াজ বলেছো সি মেবি, বলেছো বি। দেখো এটার উত্তর হবে রহিমা। এটার উত্তর কি হবে? রহিমা হবে, রহিমা। মুহূর্তের পর মুহূর্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে কে? রহিমা দাঁড়িয়ে থাকে। ওই যে যখন আহ, জমিলাকে নিয়ে চলে যায় মাজারের ওদিকে, একদম শেষের দিকের পার্টে তোমরা এগুলো পাবা। বি হবে না, এটার উত্তর হবে রহিমা, উত্তর হবে। কুঠার কোন ভাষার শব্দ? হিন্দি, তুর্কি, ল্যাটিন, সংস্কৃত। হিন্দি, তুর্কি, ল্যাটিন, সংস্কৃত, কোন ভাষার শব্দ হবে? কি হবে? হিন্দি, তুর্কি, ল্যাটিন না সংস্কৃত হবে, সংস্কৃত ভাষার শব্দ। পরবর্তী প্রশ্নে যাই আমরা। জীবনী শক্তি শব্দটি কোন সমাস? সমাস থেকে প্রশ্ন আসবে আমাদের পরীক্ষায়। টেক্সট বুক থেকে না এসে সমসাময়িক গুরুত্বপূর্ণ ওয়ার্ডে আসতে হবে। যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী আছে বা যারা আহ, সবাইকে আমরা বেশ কিছু সমাসের লিস্ট দিব, ১০-১২টা সমাস যেগুলো একটু শিখে রাখতে হবে, সমসাময়িক গুরুত্বপূর্ণ, এগুলো দিব ইনশাল্লাহ আমরা। জীবনী শক্তি কোন সমাস? দ্বন্দ্ব, দ্বিগু, কি অব্যয়ীভাব, নাকি কর্মধারা? এটা কি হবে? দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারায়, অব্যয়ীভাব, কোনটা হবে দেখি? এটা কি হবে? মধ্যপাদলোপী কর্মধারায়। কি জীবন এই শক্তি? কি জীবন রক্ষার শক্তি মধ্যপাদলোপী কর্মধারায়। তাহলে উত্তর কোনটা হচ্ছে? ডি নম্বর উত্তর কোনটা হচ্ছে? ডি। পরবর্তী প্রশ্ন যাব আমরা। নারী মগ্ন থাকার কারণে কাকে প্রাণ দিতে হয়েছে? হ্যাঁ, এই তো অনেকেই সঠিক উত্তর দিয়েছো, বলো ৮২ নাম্বার কি হবে? নারী মগ্ন থাকার কারণে কাকে প্রাণ দিতে হয়েছে? আলীবর্দী খাঁকে, সরফরাজকে, মুর্শিদ কুলি খাঁকে, হোসেন কুলি খাঁকে? কাকে প্রাণ দিতে হয়েছিল? কাকে? আলীবর্দী, সরফরাজ? গুড। রিয়াজ ডি উত্তর দিয়েছো, মেহেদি ডি, লিমা উত্তর ডি। গুড। কাকে? হোসেন কুলি খাঁকে প্রাণ দিতে হয়েছে, হোসেন কুলি খাঁকে। বলো। জগৎ শেঠ তার ভবিষ্যৎ স্বার্থ নির্বিঘ্ন করার জন্য ঘসেটি বেগমের কাছে কি চেয়েছিল? সে কি চেয়েছিল আসলে? ঘসেটি বেগম কি নগদ ১ লক্ষ টাকা চেয়েছিল, নাকি একটা পরগনার মালিকানা চেয়েছিল, নাকি সেনাপতি পদের নিশ্চয়তা চেয়েছিল, নাকি কর্জনামার সই চেয়েছিল? কোনটা চেয়েছিল? কোনটা চেয়েছিল? ৮৩ উত্তর কি হবে? ৮২ জিনাত উত্তর দিয়েছো, পিঙ্কি, লিমা, নাবিলা সবাই সঠিক উত্তর দিয়েছো। বলো ৮৩ উত্তর কি হবে? রিয়াজ উত্তর দিয়েছো ডি। গুড। বাকিরা উত্তর করো। নওমি ঘ। হ্যাঁ, ঘই হবে, একটি কর্জনামার সই চেয়েছিল। পরবর্তী প্রশ্নে যাব আমরা। কাছারি শব্দটি কোন ভাষার? কাছারি শব্দটি কোন ভাষার? কাছারি শব্দটি কোন ভাষার শব্দ? কাছারি কি আরবি ভাষার শব্দ, নাকি ফার্সি ভাষার শব্দ, নাকি বাংলা ভাষার শব্দ, নাকি হিন্দি ভাষার শব্দ? কোন ভাষার শব্দ? কাছারি ভাষাটি কোন ভাষার শব্দ? কাছারি শব্দটি আরবি, ফার্সি, বাংলা, হিন্দি? অনেকেই ৮৩ সঠিক উত্তর দিয়েছো। ৮৪ উত্তর কোনটা হবে? গুড। এটার উত্তর হবে ৪ নম্বর, হিন্দি। ৮৫ নম্বর প্রশ্নে যাই আমরা। বোটানি ডিপার্টমেন্টের জন্য কয়টি আলমারি আনা হয়েছিল? বোটানি ডিপার্টমেন্টের জন্য কয়টা আলমারি আনা হয়েছিল? একটা, দুইটা, তিনটা,
চারটা। কয়টা আলমারি আনা হয়েছিল? 85 উত্তর করো। 84 বেশ, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 85-এর উত্তর কি হবে? 85 একটা, দুইটা, তিনটা, চারটা, কোনটা? 84, 85 কি হবে? সি বলেছো। সি হবে না। রিয়াজ বলেছে দুই, গুড। দুইটি আলমারি আনা হয়েছিল। দেখো এখানে আমরা পড়বো সুন্দর করে। অফিসের জন্য তিনটা, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফির জন্য দুইটা করে। তাহলে কি বোটানির দুইটা, হিস্ট্রি দুইটা, জিওগ্রাফি দুইটা, কয়টা হলো? টোটাল ছয়টা। অফিসের জন্য তিনটা, নয়টা। আর ইংরেজির জন্য একটা। ইংরেজির জন্য কি একটা। টোটাল কয়টা আনা হয়েছিল? টোটাল 10টা আলমারি আনা হয়েছিল। তাহলে বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফির জন্য দুইটা করে, টোটাল ছয়টা। অফিসের জন্য তিনটা, আর ইংরেজি বিভাগের জন্য একটা। গুড। রিয়াজ সুন্দরভাবে লিখে দিয়েছো, সুন্দর হয়েছে। পরেরটা বলো। উপন্যাস মূলত কি নির্ভর? কাহিনী, সংলাপ, বর্ণনা নাকি চরিত্র? এটা উপন্যাসের প্রথম দিকের আলোচনা থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। উপন্যাস মূলত কি নির্ভর? গুড। উপন্যাস মূলত কাহিনী নির্ভর। উপন্যাস মূলত কি? কাহিনী নির্ভর। সুরভি, মোহতাহিরা, আয়েশা, ফারিয়া, জিনাত সবাই সঠিক উত্তর দিয়েছো। নৌমি, এটার উত্তর দাও। আমেনাকে কিভাবে মাজার ঘরে আনা হয়েছিল? ঘোড়ার গাড়িতে করে, নাকি মহিষের গাড়িতে, নাকি গরুর গাড়িতে, নাকি পালকিতে? কিভাবে আনা হয়েছিল? তাকে কি ঘোড়ার গাড়িতে আনা হয়েছিল নাকি মহিষের গাড়িতে? 87 রিয়াজ বলেছো ডি। গুড। 87 কোনটা হবে? 87 তো ডি হবে। কিসে আনা হয়েছিল? পালকিতে করে। পালকিতে করে মাজারে আনা হয়েছিল। হ্যাঁ, ফার্স্ট শেষ করতেছি, আর দেরি করবো না। কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে? মৃত্যুঞ্জয়ের চিকিৎসা কে করেছিল? বিলাসী, মালো, ন্যাড়া নাকি খুড়া? দেখো, চিকিৎসা করেছিল কে? চিকিৎসা করেছিল হচ্ছে মালো। আর সেবা করেছিল কে? সেবা করেছিল বিলাসী। তাহলে সঠিক উত্তর কে? মালো। এই যে, বুড়ো মালো তাহার চিকিৎসা করিয়া, আর মেয়ে বিলাসী কি তার সেবা করিয়া। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে চিকিৎসা আর একটা হচ্ছে সেবা। পরবর্তী প্রশ্ন, চিত্রকল্প কি? এই প্রশ্নটা আমরা একটু আগে দেখিয়ে এসেছি। এটা কিন্তু ওই কিংবদন্তির কথা বলছি, কবিতার পাঠ পরিচিতি, কিংবদন্তির পাঠ পরিচিতি। চিত্রকল্প কি? ছবির দৃশ্য না, শব্দের ছবি, ছন্দের ধারা না, রূপরেখা না, কি হবে? শব্দের ছবি হবে। গুড। 88 খ। হ্যাঁ, 88 অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 89 সঠিক উত্তর কোনটা হবে? চিত্রকল্প মূলত কি? চিত্রকল্প ছিল কি? শব্দের ছবি। পাঠ পরিচিতি অংশে কিন্তু আমরা দেখেছিলাম যে, দেখো, চিত্রকল্প হলো শব্দ ছবি। চিত্রকল্প হলো কি? শব্দের ছবি। 90 নম্বর প্রশ্ন, স্পষ্ট কথা বলায় কি প্রকাশ পায়? স্পষ্ট কথা বলায় কি প্রকাশ পায়? হাবিবা উত্তর দিয়েছো, সঠিক উত্তর। জিনাত বলেছ বি। হাবিবা, গুড, অনেকে উত্তর দিয়েছো। বলো এটা কি হবে? স্পষ্ট কথা বলায় কি প্রকাশ পায়? সত্য, দুর্বিনীত, মিথ্যা, অহংকার। দেখো কি বলেছে, লেখক বলেছে কি স্পষ্ট কথা বলায় একটা অবিনয় নিশ্চয়ই থাকে। অবিনয় মানে কি? বিনয় নয়। এখন বিনয় নয় মানে কি? দুর্বিনীত আচরণ। কেমন আচরণ? দুর্বিনীত। কি হবে? এটার উত্তর কি হবে? দুর্বিনীত হবে। হ্যাঁ, 90-এর খ উত্তর দিয়েছো ফারিহা। মহতাহিরা আক্তার উত্তর দিয়েছো, গুড। বলো, রেইনকোট পরার ফলে নুরুল হুদার মধ্যে কোনটি সঞ্চারিত হয়নি? কোনটা সঞ্চারিত হয়নি? এই নিটা একটু দেখো চোখে। নিটা একটু খেয়াল করো তোমরা। এটা কি? রেইনকোট। রেইনকোটের পাঠ পরিচিতি। রেইনকোটের পাঠ পরিচিতি কি বলা আছে? রেইনকোট পরার পরে তার শরীরে কি হয়েছিল? মুক্তিযুদ্ধের উষ্ণতা, সাহস, আর দেশপ্রেম সঞ্চারিত হয়। এই তিনটা জিনিস। তারা সঞ্চারিত হয়নি কোনটা? সঞ্চারিত হয়নি আত্মনির্ভরশীলতা। এই তো অনেকেই সঠিক উত্তর দিয়েছো।
এই যে মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতি নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় উষ্ণতা, সাহস আর দেশপ্রেম। 92, নিচের কোনটি গল্প গ্রন্থ নয়? গল্প গ্রন্থ নয় কোনটি? এর মধ্যে আখতারুজ্জামান ইলিয়াসের 3টা গল্প গ্রন্থ আছে, আর একটা কি তার গল্প গ্রন্থ নয়। এই গল্প গ্রন্থ নয় সেটা কোনটা? পিঙ্কি উত্তর দিয়েছো, নাওমি, নাবিলা, জিনাত, ফাতেমা, সবাই উত্তর দিয়েছো, গুড। এটা কি হবে? দুধ ভাদে উৎপাত তার গল্পগ্রন্থ, দোজকের রোম গল্পগ্রন্থ, অন্য ঘর অনুষদ গল্পগ্রন্থ, আর খোয়াবনামা কি তার উপন্যাস? তাহলে উত্তর কোনটা হচ্ছে? 4 নম্বরটা দেখো। তার গল্পগ্রন্থের মধ্যে কি আছে? অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধ ভাতে উৎপাত, দোজকের ওম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। আর উপন্যাস দুটা কি ছিল? সিলেকোঠার সেপাই আর খোয়াবনামা, এই দুইটা ছিল তার কি উপন্যাস। পরবর্তী প্রশ্ন, জীবন ও জগৎকে গভীর অন্তর্দৃষ্টি সহযোগে পর্যবেক্ষণ করেছেন কে? জীবন ও জগৎকে গভীর অন্তর্দৃষ্টি সহযোগে পর্যবেক্ষণ আসলে কে করেছিল? রবীন্দ্রনাথ, নাকি নজরুল, নাকি শরৎচন্দ্র, নাকি আখতারুজ্জামান ইলিয়াস? কে করেছে? 93 ক, 93 ক। অনেকে উত্তর দিয়েছে 93 ক। রিয়াজ দিয়েছে ডি। সঠিক উত্তর হবে ডি। আখতারুজ্জামান ইলিয়াসই কি করেছিলেন দেখো, বাংলাদেশের কথা সাহিত্যে আখতারুজ্জামান ইলিয়াস ছিলেন একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। তিনি লেখার কি সংখ্যা বৃদ্ধির উপর কখনো জোর দেননি, বরং গুরুত্ব দিয়েছেন লেখার গুণগত মানের উপর। তিনি জীবন ও জগৎকে পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি সহযোগে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য শাসন ইত্যাদি নিয়েই তিনি লেখালেখি করেছেন। 94 নম্বর প্রশ্ন, মহাপ্রলয় কোন সমাস ছিল? মহাপ্রলয় কি তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, কর্মধারায়, নাকি অব্যয়ীভাব? অনেকেই আগের প্রশ্নের উত্তর ভুল করেছো, শরৎচন্দ্র হবে না। এখানে উত্তর কি হবে? উত্তর হবে আমাদের আখতারুজ্জামান ইলিয়াস। উত্তর কি হবে? আখতারুজ্জামান ইলিয়াস হবে। গুড। মহাপ্রলয়টা কি সাধারণ কর্মধারায়? মহা যে প্রলয়, কি হচ্ছে? সাধারণ কর্মধারায়। সাধারণ কর্মধারায়। 94 নম্বর প্রশ্ন শেষ করলাম আমরা, 95 আর 6টা প্রশ্ন আছে। মাসি পিসি কোন গল্প গ্রন্থে সংকলিত হয়? এই টাইপের প্রশ্ন আসতে পারে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। কোন গল্প গ্রন্থে সংকলিত হয়? গুড। এখানে কি কাফেলা হবে না, মন্দির হবে না, সরীসৃপ হবে না, কোন গল্প গ্রন্থ হবে? পরিস্থিতি হবে। পরিস্থিতি, গুড। এই যে নওমি, মেহেদি সবাই উত্তর দিয়েছে, সরীসৃপ হবে না। দেখো, এটা প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়। কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। কোন সংখ্যায়? 14 সংখ্যায়। পরে এটি সংকলিত হয় কি পরিস্থিতি নামক গল্প গ্রন্থে। তাহলে কোন গল্প গ্রন্থে? পরিস্থিতি নামক গল্প গ্রন্থে। আর বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী 5ম খণ্ড থেকে। কোন খণ্ড থেকে? মানিক রচনাবলী 5ম খণ্ড থেকে। তাহলে কোন গল্প গ্রন্থ হবে? পরিস্থিতি হবে। 96 নম্বর প্রশ্ন, উদার মানসিকতাকে কি বলা হয়? উদার মানসিকতাকে, প্রশ্নটা এসেছে মানব কল্যাণের শব্দার্থ থেকে। মানব কল্যাণ, মানব কল্যাণ এটা কি হবে? মুক্ত বুদ্ধি। মুক্ত বুদ্ধি বলতে কি বোঝায়? সংকীর্ণ মুক্ত। উদার মানসিকতা, সংকীর্ণ মুক্ত, উদার মানসিকতাকেই কি বলা হয়? মুক্ত বুদ্ধি বলা হয়, মুক্ত বুদ্ধি। আর 4টা প্রশ্ন আছে আমাদের। 97 নম্বর প্রশ্ন, কেউ এক চুল নড়লে প্রাণ যাবে, এটা কে বলেছিল? কেউ এক চুল নড়লে প্রাণ যাবে, উক্তিটা আসলে কে বলেছিল? কে বলেছিল? মানিক চাঁদ বলেছিল, মানিক চাঁদ। 97 কি হবে আমাদের? বি হবে। পিডিএফটা তোমরা যারা পেইড ব্যাচের আছো তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমাদের দিয়ে দিবে, তোমাদের সমস্যা নেই, তোমরা পেয়ে যাবে। তার উত্তর মানিক চাঁদ হবে, মানিক চাঁদ। গুড, এই তো অনেকেই সঠিক উত্তর দিয়েছো। বলো, সিরাজের পিতার নাম কি ছিল? সিরাজের পিতার নাম কি সুজাউল্লাহ ছিল, নাকি মঈনুদ্দিন ছিল, নাকি আসাফুদ্দৌলা ছিল, নাকি জয়নুদ্দিন ছিল? তুমি যদি এটা ভালো করে পড়ো, ওই যে নাটকের পরে দেখবা বেশ কয়েকটা চরিত্র নিয়ে আলোচনা আছে, ওই অংশটা পড়তে হবে, ওই অংশটা পড়লেই পাবা। এখানে সিরাজের পিতার নাম ছিল আসলে কি? জয়েন উদ্দিন। সিরাজের পিতার নাম কি ছিল? জয়েন উদ্দিন। গুড। 99 নম্বর প্রশ্নে যাবো। আমাদের আর 2টা প্রশ্ন আছে। ড্যাশ হেমন্তের বৃষ্টিতে
বেশ শীত শীত ভাব। প্রশ্নটা এসেছে রেইনকোট থেকে। প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে? রেইন কোট। কোন হেমন্ত? শুরুর হেমন্ত, মাঝ হেমন্ত, শেষের হেমন্ত, শেষ হেমন্ত? 89 এর প্রশ্নের উত্তর হবে হচ্ছে কি শেষ হেমন্ত। শেষের হবে না কিন্তু, হবে হচ্ছে কি শেষ হেমন্ত। শেষ হেমন্ত। অনেকেই 98 সঠিক উত্তর দিয়েছো, রিয়াজ 99 ডি বলেছো। এবার শেষ প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন দিয়ে শেষ করছি। কার্তিকেয় এর অগ্রজ কে? প্রশ্নটা এসেছে কোথা থেকে? এখানে কি হবে, রাবণ হবে, বিভীষণ হবে, নাকি গজানন, নাকি দুঃশাসন? এটা কি অপরিচিত শব্দার্থ থেকে এসেছে? অপরিচিতার শব্দার্থ দেখবা তোমরা, অপরিচিতার শব্দার্থ দেখলে এটা পারবা। এই তো 100 সি বলেছো, গুড। রিয়াজ বলেছো সি। এটা কি উত্তর হবে? এটার উত্তর হবে কি সি। দেখো আমরা একটু দেখি। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এখানে অন্নপূর্ণা কি দেবী দুর্গা। দেবী দুর্গার দুর্গার কয় পুত্র? দুই পুত্র। অগ্রজ মানে বড় ছেলে কি গণেশ, আর অনুজ কে ছিল কার্তিকেয়। দুর্গার কোলে থাকা দেব সেনাপতি কার্তিককেই বোঝানো হয়েছে এখানে এই গজানন বলতে। এখন গজাননের ছোট ভাই বলতে। আর গজানন মূলত কি, গজানন ছিল হচ্ছে গণেশ। গণেশ তাহলে কার্তিকেয়ের অগ্রজকে, অগ্রজ হচ্ছে গণেশ। গণেশ কে এখানে? গজানন। তো এই ছিল আমাদের 100টি প্রশ্ন। তো তোমরা যারা ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অনেক, জানি তোমাদের অনেকেই অনেক প্রশ্নের উত্তর করতে পেরেছো, অনেকে অনেকগুলো পারো নাই। তো যেটা পারো আর না পারো তুমি তো শিখে গেলে। আর আমরা চেষ্টা করেছি প্রশ্নগুলো অনেক ইউনিক ভাবে করতে। বিগত বছরের প্রশ্ন এখানে উঠাই দেওয়া হয়নি, প্রতিটা প্রশ্নই নতুন করে তৈরি করা হয়েছে। কোনো প্রশ্ন তুমি রিপিটেড প্রশ্ন পাবে না। যা প্রশ্ন অনেক সময় নিয়ে গল্প পড়ে পড়ে তার ভিতর থেকে করা হয়েছে। আশা করি প্রশ্নগুলো পড়লে তোমার গল্পগুলো সম্বন্ধে যদি কোনো ন্যূনতম ল্যাকিংস থাকে তুমি সেগুলো পড়ে ফেলতে পারবা, এখনো সময় আছে। আর যে অংশটা থেকে আমি বেশি গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে শব্দার্থ অংশ। তোমরা ভালো করে পড়বা, শব্দার্থের যে ব্যাখ্যা দেওয়া আছে ওখান থেকে হুবহু প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। তোমার মন গড়া কোনো ব্যাখ্যা দিলে আসলে হবে না। পাশাপাশি কবি পরিচিতি অংশে বিভিন্ন কবির বিভিন্ন উপাধি দেওয়া আছে। ওই যে মানব ধর্ম বললেই শুধু মানব কল্যাণের আবুল ফজল বা কাজী নজরুল হবে, বিষয়টা এমন না। রবীন্দ্রনাথ মানব ধর্মের জয়গান গিয়েছেন। এই বিষয়গুলো আমরা ভালো করে পড়বো। তো সবাই ভালো থাকবা, আজকে ক্লাস এ পর্যন্তই। শুভকামনা সবার জন্য।